এখন না দিলে তখন দেখা যাবে যে যত দ্রুত দেওয়া যায় আর কি, প্রিপারেশন নিয়ে দিয়ে ফেলাটা বেটার। মানে আমার যদি মানে কর্পোরেটে কিছু না হয়, ভাবছি যে আজকে আমার বন্ধুর সাথে কথা বললাম, ইয়া করে, ওই যে কি নাম, রিমোট জব করে। হুম হুম ওকে হুম। বললাম, ও বললো যে হ্যাঁ তাহলে মানে এক্সাম দিয়ে তারপরে ইয়া ওইগুলো ট্রাই করবে আমার জন্য রিমোটে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাও ভালো অপশন এটা। আর ধরো আরেকটা জিনিস চিন্তা করছি, সেটা হলো যে আমি মানে এই ইয়েগুলো ধরেন, মানে যেহেতু এখন আমি ফ্রি, ভাবছি প্রতিদিন একটু সময় দিব আর টিউটোরিয়াল দেখে দেখে ড্যাশবোর্ড গুলো মানে রিপোর্ট গুলো তৈরি করবো কিনা ইউটিউবে। এটা করতে পারেন অল্প অল্প করে, হচ্ছে ইউটিউবের চেয়ে আপনি হচ্ছে লিঙ্কডইনে দেন। ইউটিউবে তো মানুষজন ওইভাবে দেখবেন না, হ্যাঁ মানে আপনি মানে যদি ইউটিউবের গুলো দেখে দেখে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আপনি করতে পারেন, মানে ইউটিউবে দেখে 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 করার চেয়ে আমার মনে হয় যে আপনার যেহেতু কিছু না কিছু আইডিয়া আছে, মানে হচ্ছে মানে এই ড্যাশবোর্ড সম্পর্কে, বা আপনি এর আগে হচ্ছে আমাদের যে গুগল লুকারেও হচ্ছে কোর্সে ছিলেন আমার জি। যতটুকু মনে পড়ে। সো আপনি এই টুলস গুলো হচ্ছে আপনি যেটা করবেন, ফার্স্টে চ্যাট জিপিটি যাবেন বা গ্রক বা জেমিনাইতে যাবেন, গিয়ে আপনি বলবেন যে আপনার যে রিলেভেন্ট এরিয়া আছে এই এরিয়ার কিছু মানে ডেটা স্যাম্পল দেওয়ার জন্য। মানে ধরেন আপনি হচ্ছেন ব্যাংকিং সেক্টরে আছেন, তা আপনি বলবেন যে ব্যাংকিং ডেটা গুলোকে ড্যাশবোর্ডে দেখানোর জন্য আসলে কি ধরনের ফিচার আসলে আমার দরকার। তখন ধরেন সে আমাকে সাজেস্ট করবে আপনাকে যে এই ধরনের ফিচার গুলো। তখন আপনি তার কাছ থেকে স্যাম্পল ডেটা চান, ডেটা নেওয়ার পরে দেন আপনি ওটাকে ম্যানিপুলেট করে হচ্ছে ডেটা মাইনিং করে ওটাকে আরেকটু বড় ডেটা সেটে কনভার্ট করতে পারবেন। এইটা একটা ওয়ে। অথবা আপনি চাইলে হচ্ছে ক্যাগেল দিতে পারেন, ক্যাগেলে বিজনেস অপারেশনস রিলেটেড, ফাইন্যান্সিয়াল রিলেটেড, ব্যাংকিং সেক্টরের কিছু ডেটা সেট আছে, ওই ডেটা সেট গুলো কাজ করতে পারবেন, কারণ ওইগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে কিছু অথেন্টিক সোর্স থাকে, ডেটা থাকে আর কি। তো ওই কেগেলের লিঙ্ক গুলোতে গেলে ডেটা গুলোর আপনার সামারি দিতে পারবেন, মেটা ডেটা দেখতে পাবেন। এছাড়া ডেটা গুলো আসলে কোথেকে নেওয়া হয়েছে, যদি আপনার কাছে মনে হয় যে না এই সোর্সটা ভালো, এই ডেটাটা নেওয়া যাবে, ডেটাগুলোর মধ্যে ধরেন আপনার কয়েক হাজার তো আসলে কম হয়ে যায়, আরো বেশি, মনে করেন 15-20 হাজার রো আছে, ওদিকে মনে করেন কলাম আছে ধরেন 10-15টা, এরকম একটা আপনি ডেটা সেট নিতে পারেন যেখানে আপনার ক্যাটাগরিক্যাল এবং নিউমেরিক্যাল একটা মিক্স অবস্থায় আছে। এই সকল ডেটাগুলো নিয়ে আপনার লুকার এবং পাওয়ার বিআই তে ড্যাশবোর্ড গুলো বানানো একটু ইজি। এখন যেটা করবেন, ধরেন আপনি এই একটা ডেটা সেট নিলেন, নেওয়ার পরে এই ডেটা সেটের কিছু স্যাম্পল ডেটা, মানে ধরেন আপনি এটা এক্সেলে আপনি ওপেন করলেন, ওপেন করার পর একটা স্ক্রিনশট নেবেন। ওই স্ক্রিনশটে যেন হচ্ছে আপনার ওই কলামের লেভেল যেন থাকে আর ডেটা গুলো যেন 15-20 ডেটা যেন থাকে। এই স্ক্রিনশটটা আপনি গ্রক বা চ্যাট জিপিটি গুলো দিবেন, দিয়ে বলবেন যে দেখো এরকম একটা ডেটা সেট আমার কাছে আছে, এই ডেটা সেট থেকে আমি ড্যাশবোর্ড বানানোর জন্য বা অ্যানালাইসিস করার জন্য কি কি ধরনের আমি ফিচার গুলো ইউজ করতে পারি, বা আমার অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউটা কি কি হইতে পারে। তখন দেখবেন যে সে আপনাকে আইডিয়া দিবে যে তুমি এইরকম অ্যাঙ্গেল থেকে বা এই জায়গা থেকে এটার সাথে এটা কানেক্ট করে দেখতে পারো। তখন ওটার উপর বেস করে আপনি ড্যাশবোর্ডটা আস্তে আস্তে বানানো শুরু করবেন। মানে এটা হচ্ছে গিয়ে মানে ড্যাশবোর্ড আপনি যদি মনে করেন একটু দ্রুত করতে চান, মনে করেন যে অত বেশি ডেপথে যাচ্ছেন না, যেতে চাচ্ছেন না, বাট মোটামুটি হচ্ছে আপনি ড্যাশবোর্ড এখন তৈরি করে ফেলতে যাচ্ছেন, তাহলে মনে হয় এটা হচ্ছে ইজি ওয়ে। বাট ওই আপনার ড্যাশবোর্ড বানানোর জন্য বা পাওয়ার বিএ আপনার এই ফাংশন গুলো কিভাবে কাজ করে, কোনটা পর কোনটা করতে হবে, হ্যাঁ এইটা অ্যাটলিস্ট আপনার জানা থাকতে হবে, নাহলে আপনি পাওয়ার বিএ ধরেন কখনো ইউজ করেন নাই, এই মুহূর্তে যদি আপনি চ্যাট জিপিটি বলেন যে আমাকে এখান থেকে দেখায় দাও, হ্যাঁ সে আপনাকে হয়তো আইডিয়া দিবে, কিন্তু সেই আইডিয়া গুলো হয়তো আপনার বুঝতে সমস্যা হবে, প্রথম প্রথম ধরতে সমস্যা হবে। তো রিয়েল লাইফ কিছু ডেটা নিয়ে বা ধরেন আপনার ইনিশিয়ালি কিছু বেসিক স্যাম্পল ডেটা নিয়ে অ্যানালাইসিস করে ড্যাশবোর্ড তৈরি করার যদি এক্সপিরিয়েন্স থাকে, 3-4টা এনাফ। তারপর দেখবেন যে আপনি ক্যাগল থেকে ডেটাগুলো নেওয়ার পরে ডেটার নেচার, ডেটার ক্যাটাগরি গুলো বা ডেটাতে যে ধরনের আপনার ডেটা সেটের মধ্যে যে ধরনের ভ্যালু গুলো আছে ওটা দেখতে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা তাহলে এটার সাথে এই অ্যাঙ্গেল থেকে এইভাবে যদি আমি এটাকে একটা ড্যাশবোর্ডের মধ্যে গ্রাফ বা চার্ট এভাবে করি তাহলে আমার জন্য এটা এক্সপ্লেন করতে ইজি হবে। তখন আপনি একটা ইন্টুইশন আপনার মধ্যে কাজ করবে, মানে তখন আপনি একটা ফ্লোতে চলে আসবেন। জি। আচ্ছা যাক, আজকে হচ্ছে এখনো অনেকে জয়েন করে নাই, হয়তো করবে। সো আমরা হচ্ছে যেটা করব, আজকে আমাদের সেকেন্ড ফ্রি ক্লাস, এবং এটা হচ্ছে আমাদের আজকে ফ্রি লাস্ট লাস্ট ফ্রি ক্লাস,
এরপর থেকে শুধুমাত্র পেইড ক্লাসগুলো কি হবে, মানে ক্লাসগুলোর ভিডিওগুলো শুধুমাত্র যারা এনরোল করেছে তাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। আর জয় তো আছেই, জয় শুরু করুন। আমি হয়তো এখন লিভ নিচ্ছি, পরে কিছুক্ষণ পরে এসে আর অনেকে যদি জয়েন করে তখন আমি একটু কথা বলবো না। ওকে জয়, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ম্যাম। ওকে। ওকে, লাস্ট ক্লাস যেটা আমরা করেছি, ফার্স্ট ক্লাস যেটা, ওইখানে আমি ছোট্ট করে আপনাদেরকে বলেছিলাম যে পাওয়ার বিআইটা কিভাবে ইনস্টল করতে হয়। আপনারা সবাই ইনস্টল করতে পেরেছেন, বা কারোর অসুবিধা হয়েছে, বা কারোর এখনো মেন্টরিং প্রয়োজন আছে যে পাওয়ার বিআই ইনস্টলেশন কিভাবে করতে হয়, এটার একটা গাইডলাইন দরকার? কেউ কি আছেন এরকম? না হলে আমি ডিরেক্টলি পাওয়ার বিআইটা অন করছি, ঠিক আছে? আমরা যখন পাওয়ার বিআইটা ইনস্টল করি, after installation you can see that this is the actual our environment, ঠিক আছে? So in this environment you can see there is a home and open, and there is a lots of source, data source. So এখানে দেখেন যে আবার অপশনস আছে অ্যাডভেঞ্চার ওয়ার্কসের। আমি বিভিন্ন, আপনারা যারা যদি প্রজেক্ট প্র্যাকটিস করেন, বিভিন্ন প্রজেক্টের আপনারা এখানে হিস্ট্রি দেখতে পারবেন, যে যে প্রজেক্টগুলো নিয়ে আপনারা কাজ করেছেন, ঠিক আছে? আমরা যদি ব্ল্যাঙ্ক রিপোর্টে যাই, এটা হলো যে আমাদের অ্যাকচুয়াল সিন, ঠিক আছে, যেখানে আমরা আমাদের প্রজেক্টটাকে শোকেস করতে পারবো, আমরা প্রজেক্টটাকে ভিজুয়ালাইজ করতে পারবো, এবং আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল অ্যানালাইসিস গুলো আমরা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে আমরা দেখাবো, ঠিক আছে? বিফোর দ্যাট আমরা একটু আসি, যারা আমরা পাওয়ার বিআইটাকে ইনস্টল করেছি তারা কাইন্ডলি আজকের আমার সাথে একটু পাওয়ার বিআইটাকে অন করতে হবে। কিছু জিনিস আছে আমি আপনাদেরকে একটু দেখাবো, এই জিনিসগুলো আপনাদেরকে এনাবল ডিসেবল করতে হবে। আপনারা যেন লার্নিং যে প্রসেসটা, এটা যেন আপনাদের জন্য এনহ্যান্স হয়, ঠিক আছে? আমরা অপশনসে যাব, অপশনস থেকে অপশনস এন্ড সেটিংস টু অপশনস, ঠিক আছে? আমি এখন অপশনসে গেলাম, যাওয়ার পরে দেখেন যে এরকম একটা অপশনস আসছে, ঠিক আছে? এখান থেকে কিছু জিনিস আমাদেরকে এনাবল ডিসেবল করতে হবে, কিছু ফিচার্স, ঠিক আছে? এদের ভিতরে প্রথম যেটা হলো গ্লোবালের ডেটা লোড। এখানে এই যে এখানে টাইম ইন্টেলিজেন্স সেকশনের অটো ডেট টাইম ফর নিউ ফাইলস, এটাকে আমরা ডিসেবল করে দিব, ঠিক আছে? আপনারা যদি আমার সাথে সাথে করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? ওকে, কারো যদি কোনো কোয়েশ্চন থাকে আপনি অবশ্যই জিজ্ঞেস করতে পারবেন। নেক্সটে আমরা একটু যাই পাওয়ার কোয়েরি এডিটর, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর ডাইরেক্ট কোয়েরি, এখানেও কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর স্ক্রিপ্টিং এর প্রয়োজন নাই। পাইথন সিকিউরিটি, এই সিকিউরিটি সেকশনে এই জিনিসটা এনাবল আছে কিনা একটু চেক করে নেবেন। রিকোয়ার ইউজার অ্যাপ্রুভাল ফর নিউ নেটিভ ডেটাবেস কোয়েরিজ। নেক্সটে আমরা একদম নিচের দিকে যাব, এই যে লাস্ট দুটো অপশন, ArcGIS ফর পাওয়ার বিআই অ্যান্ড ম্যাপ অ্যান্ড ফিল্ড ম্যাপ ভিজুয়াল, এই দুটো কেন এই দুটো প্রয়োজন? আপনারা পাওয়ার বিআই যখন ম্যাপ নিয়ে যখন অ্যানালাইসিস করবেন, তখন আপনাদের এই দুটো জিনিস যদি ডিসেবল করা থাকে, আপনারা ম্যাপটা ভালোভাবে প্রপারভাবে শো করতে পারবেন না, বা ম্যাপটা ইরর দিবে, ঠিক আছে? তো সেই জন্য এই দুটোকে আমাদেরকে কি করতে হবে? এনাবল করতে হবে। দেন আমরা একটু নিচের দিকে যাই, প্রাইভেসিতে কিছু নাই, রিজিওনাল সেটিং নাই, আপডেটস না, এগুলোতে কিছু মনে হয় বোধহয় করতে হবে না। ওকে, আমরা প্রিভিউ ফিচারসে আসি। এই প্রিভিউ ফিচারসে আপনাদেরকে শেপ ম্যাপ ভিজুয়ালটা এনাবল করতে হবে। হ্যাঁ, এটা কেন লাগবে? শেপ ম্যাপ ভিজুয়ালটা হয়তো বা আপনাদেরকে পড়াবো না, বাট ইন ফিউচার আপনাদের এটা কখন লাগবে? সে ধরেন যে আপনারা একটা বাংলাদেশের একটা কাস্টম ম্যাপ আপনি ডিজাইন করতে চাচ্ছেন। সে ধরেন যে আপনি বাংলাদেশের বাইরে আদার্স যে কান্ট্রিগুলো আছে এগুলোকে দেখাতে চাচ্ছেন না, অনলি ফর ফোকাসিং দি বাংলাদেশ কান্ট্রি উইথ ইউর ডেটা, ঠিক আছে? তো আমরা তখন কি করি,
তখন আমরা শেপ ম্যাপ ভিজুয়াল দিয়ে আমরা ডেটাগুলো ওইখানে অ্যানালাইসিস করে থাকি, ঠিক আছে? তো এই শেপ ম্যাপ ভিজুয়ালটা আপনাদেরকে একটু কাইন্ডলি এনাবল করে নিতে হবে। দেন আমরা দেখব যে মডার্ন ভিজুয়াল টুল টিপস যদি এনাবল থাকে এটাকে ডিসেবল করতে পারেন, ঠিক আছে? বা এটা এনাবল থাকলে কোনো অসুবিধা নাই। ম্যাট্রিক্স ভিজুয়াল এগুলো এনাবল আছে কিনা দেখবেন। তারপরে এই যে পাওয়ার বিআই প্রজেক্ট পিবিআইপি সেভ অপশন, এটা যেন সেভ করা থাকে, এটা একটা অপশন। তারপরে আসি এই যে এটা নিউ কার্ড ভিজুয়াল, লিস্ট স্লাইসার ভিজুয়াল এন্ড টেক্সট স্লাইসার ভিজুয়াল, এই তিনটা অপশন এনাবল আছে কি নাই এটা একটু আপনি একটু চেক করে নেবেন। যদি এনাবল করা না থেকে থাকে এগুলোকে এনাবল করে নেবেন, ঠিক আছে? দেন আমাদের এখানে একটা জিনিস আমি বোধহয় ভুলে গেছি। না, মোটামুটি সব হয়ে গেছে। আমরা সেভ এন্ড রিকভারটা আপনার 10 মিনিটস পর্যন্ত রাখতে পারেন, আবার একটু কমাইও আপনার 5 মিনিট করে দিতে পারেন। রিপোর্ট সেটিং এ কিছু নাই, কোপাইলটে কিছু নাই। ওকে, এখন আমরা কারেন্ট ফাইলে আসি। কারেন্ট ফাইলে সিমিলার ওয়েতে আপনারা টাইম ইন্টেলিজেন্স যেটা আসছে এটাকে আপনারা অফ করে দিবেন। এটাকে অফ করতেই হবে, কারণ অফ না করলে অনেক কিছুতে ডাটা অ্যানালাইসিসে আপনাদের ভুল কিছু ইন্টেলিজেন্স ডেটা আপনি কাজ করতে হতে পারে, ঠিক আছে? তো টাইম ইন্টেলিজেন্সটাকে আপনারা ডিসেবল করে দিবেন। আর মোটামুটি এইগুলোই, আর কিছু বোধহয় করতে হবে না, হোপফুলি। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? তো আমি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে যারা কোনো কিছু চেঞ্জেস করবেন তাদের এটাকে একবার রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট বলতে কিন্তু পিসি রিস্টার্ট না, জাস্ট পাওয়ার বিআইটাকে এভাবে অন অফ করবেন, আবার পাওয়ার বিআইটাকে এভাবে অন করবেন, ঠিক আছে? জাস্ট এতটুকু রিস্টার্ট করলে হয়ে যাচ্ছে। এখন এটা আমাদের একটা এনভায়রনমেন্ট, তাই না? এটা আমাদের একটা এনভায়রনমেন্ট। সো এই এনভায়রনমেন্টে আমরা কাজ করব। আমি একটু এনভায়রনমেন্টটা নিয়ে আপনাদেরকে একটু পরিচয় করে দিই, এবং আমরা কিছু ছোটখাটো কিছু নলেজও আমরা আজকে গেইন করব, ঠিক আছে? ফর এক্সাম্পল, ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে আপনি যেহেতু পাওয়ার বিআই পারেন, তাহলে পাওয়ার বিআই এর কই ধরনের ইয়ে আছে, যে লেআউট আছে, বা এটা বলতে পারেন যে কই ধরনের আমাদের ইয়ে আছে, যে ভিউ আছে, ঠিক আছে? তো আপনি বলতে পারেন যে আমাদের 4 ধরনের ভিউ আছে, ঠিক আছে? ইউজুয়ালি আমরা 4 ধরনের ভিউ ব্যবহার করে থাকি। প্রথমটা হলো যে আমাদের রিপোর্ট ভিউ, ঠিক আছে? দ্বিতীয়টা হলো যে আমাদের টেবিল ভিউ, তারপরে তৃতীয়টা হলো যে ডেটা মডেল ভিউ, ঠিক আছে? এবং লাস্ট বাট নট লিস্ট ডেক্স কোয়েরি ভিউ, ঠিক আছে? আরেকটা হলো টিএমডিএল ভিউ, যেটা আমরা এখনো ইউজ করি না আর কি, ঠিক আছে? তো আপনার টিএমডিএলটা বললে হবে, না বললে হবে, এটা একদম খুবই নতুন, ঠিক আছে? ওকে, আমরা তাহলে কয়টা দেখলাম, যে 4 থেকে 5টা ভিউ দেখলাম। মোস্টলি 4টা বললে অসুবিধা নাই, কারণ টিএমডিএলটা একদম নতুন। তো তো আমরা রিপোর্ট ভিউতে কি কাজ করি, কোয়েশন আসতে পারে যে রিপোর্ট ভিউতে কি কাজ করি। এই যে আমরা যে এনভায়রনমেন্টটা দেখতেছি এটা অ্যাকচুয়ালি রিপোর্ট ভিউ, ঠিক আছে? তো এই রিপোর্ট ভিউতে আমরা কি করে থাকি, আমরা বিভিন্ন ধরনের ড্রাগ এন্ড ড্রপ করে ডাটা ভিজুয়ালাইজেশনের কাজগুলো করে থাকি, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন তো? নেক্সট যেটা হলো যে টেবিল ভিউ, এটা হলো যে আমরা যখন কোনো একটা ডেটাকে লোড করি, লোড করার পর এটা যখন ইটিএল প্রসেস যায়, লোডের পরে কিন্তু ইটিএল প্রসেস, মানে আমরা যখন ডেটাকে লোড করি এটাও একটা ইটিএল প্রসেস। ইটিএল এর ফুল ফর্ম কি, ইটিএল এর ফুল ফর্ম কি কেউ কেউ পারেন? যারা ডাটা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তারা তো ডেফিনেটলি পারার কথা। এনিওয়ান নো অ্যাবাউট দি ইটিএল? হোয়াট ইজ ইটিএল? কেউ বলতে পারবেন ইটিএল কি? ওকে, ইটিএল হলো যে আমাদের এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড, ঠিক আছে? তার মানে কি, আমরা একটা যদি সাইকেল যদি চিন্তা করি, তাহলে কোনো একটা ডেটাকে আমরা যদি লোড করি তাহলে এটা আমাদের এক্সট্রাক্ট করা হয়, মানে কোনো একটা ডেটাকে আমরা এক্সট্রাক্ট করতেছি, ডেটা এক্সট্রাক্ট করা, তাই না? তো ডেটা এক্সট্রাক্টের পরে ডেটাটা বিভিন্ন ট্রান্সফরমেশনে যায়, ঠিক আছে? তো ওই ট্রান্সফরমেশনটা আমরা কিভাবে করে থাকি, আমরা পাওয়ার কোয়েরির মাধ্যমে করে থাকি। ইটিএল এর বাই ডিফল্ট টুল হিসেবে পাওয়ার বিআই এর সাথে যেটা সংযুক্ত এটা হলো যে পাওয়ার কোয়েরি টুল, ঠিক আছে?
এই পাওয়ার কোয়েরিতে আমরা ডাটা নিয়ে বিভিন্ন ধরনের ক্লিনিং করি, ডাটা ম্যানিপুলেশন করি, ডাটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ, যত ধরনের কাজ আছে এই কাজগুলো করার চেষ্টা করি, ঠিক আছে। দেন আমরা কোথায় যাই, আমরা ডেটা ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে গেলে, সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা রিপোর্ট ভিউতে লোড করি, ঠিক আছে, ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে, ঠিক আছে। তো আমরা যখন ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে যখন আমরা আসি, তখন এটা অ্যাকচুয়ালি লোডের অপশনটা আর কি, হ্যাঁ, লোড হয় আর কি ডেটাটা। তখন ডেটাটা লোড হইতে থাকে। তো ডেটাটা যখন লোড হয়ে কমপ্লিট হয়ে যায়, তখন এই যে টেবিল ভিউ আছে, এই টেবিল ভিউতে ডেটাগুলোকে শো করে। ক্লিয়ার বিষয়টা, ডেটাগুলোকে কি করে শো করে। দেন তারপরে আমাদের মডেলিং। আমার যদি একটা শুধুমাত্র যদি টেবিল থাকে, আমাকে মডেলিং এ খুব একটা বেশি গুরুত্ব দিতে হবে না। বাট ইফ আই হ্যাভ মাল্টিপল নাম্বার অফ শিটস, শিটস বলতে বোঝায় একটা একটা এক্সেলে আমার 2 থেকে 3 4 5টাও শিট থাকতে পারে, আবার আমার একাধিক এক্সেল শিটও থাকতে পারে, ঠিক আছে। তো ইফ আই হ্যাভ মাল্টিপল এক্সেল অর মাল্টিপল শিটস, এইগুলোর ভিতরে দেখবেন যে যেহেতু আমরা একই পারপাসে এগোচ্ছি, সেহেতু একটা আরেকটার সাথে ডেফিনেটলি ইন্টার কানেক্টেড। সো এই ইন্টার কানেকশনটা কিভাবে হয়, কেউ কি বলতে পারবেন যে একটা টেবিলের সাথে একটা টেবিলের যে কানেকশনটা করা হয়, এটা কিভাবে করি আমরা? এখানে সিএসসি গ্রাজুয়েট কি কেউ আছেন, বা সিএসসি নিয়ে পড়াশোনা করেছেন, বা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন? তারা বিশেষ করে ভালোভাবে বলতে পারবেন। তো এটা করা হয় অ্যাকচুয়ালি প্রাইমারি কি এবং ফরেন কি এর মাধ্যমে, ঠিক আছে। কিভাবে করা হয়? প্রাইমারি কি, ফরেন কি এর মাধ্যমে। সে ধরেন শামীম ফারহাদ ভাই, উনি ধরেন যে বাংলাদেশের একজন নাগরিক, উনি পাসপোর্ট ধারী, ঠিক আছে। উনি ধরেন যে ঘোরার জন্য উনি অস্ট্রেলিয়ায় গেল, তাহলে অস্ট্রেলিয়ান সিটিজেনদের কাছে উনি কে? এনিওয়ান, কেউ বলতে পারবেন অস্ট্রেলিয়ান সিটিজেনদের কাছে উনি কে? তাহলে ধরেন যে উনি বিচে ঘুরতে গেলেন, ফরেনার, তাই না? তো উনি অস্ট্রেলিয়ার কিন্তু অ্যাকচুয়াল সিটিজেন না, উনি অস্ট্রেলিয়া থেকে আবার ব্যাক করতে হবে, কিন্তু উনি চাইলে কি মাল্টিপল টাইম ভিজিটসে যেতে পারতেছে না? তো উনি যে এয়ারপোর্টে ঢুকতেছে মাল্টিপল টাইম, কিসের মাধ্যমে ঢুকতেছে বলেন তো দেখি? ডেফিনেটলি পাসপোর্টের মাধ্যমে, নাকি? তো এই পাসপোর্টের মাধ্যমে যেহেতু সে ঢুকতেছে, তাহলে পাসপোর্টের নাম্বারটা ওনার আন্ডারে এন্ট্রি হচ্ছে, যে কখন ঢুকতেছে কখন বের হচ্ছে। তার মানে সিমিলার পাসপোর্টের যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু একই ডাটাবেসে মাল্টিপল টাইম এন্ট্রি হচ্ছে, তাই না? খেয়াল করে দেখেন, যাওয়ার সময় একবার এন্ট্রি হচ্ছে, আসার সময় একবার এন্ট্রি হচ্ছে। তো 2 টাইমস 3 টাইমস 4 টাইমস, বা সে যতবার উনি ঘুরতে গেছে ততবার টাইমস, নাকি? তো এইটা হলো যে আমাদের ফরেন কি, মানে ফরেন দেশে, মানে বাইরের দেশে আমাদের বাংলাদেশের প্রাইমারি, তার যে প্রাইমারি আইডিটা, এটা হলো যে কি পাসপোর্ট, পাসপোর্টটা বাইরের দেশে এজ এ ফরেন কি হিসেবে আছে, ফরেন পাসপোর্ট হিসেবে আছে। বাট সে যখন বাংলাদেশে অ্যারাইভ করে, বা বাংলাদেশে যদি সে থাকে, যদি এই পাসপোর্টটা নিয়ে থাকে, তাহলে বাংলাদেশে কিন্তু এটা তার কি, তাকে কি কোনো এন্ট্রি দিতে হচ্ছে পাসপোর্ট দিয়ে? তাকে কি কোথাও কি পাসপোর্ট দিয়ে কি কোথাও কোনো কিছু করতে হচ্ছে? ব্যাংক ছাড়া কিন্তু কোথাও করতে হচ্ছে না। সো সে যদি এই পাসপোর্টটা নিয়ে যদি কোথাও ঘুরে বা কি করে, তাকে কি কোথাও ধরেন যে শিশু মেলায় ঘুরতে গেল, তাকে কি পাসপোর্ট দিয়ে কি এন্ট্রি করতে হচ্ছে? করতে হচ্ছে না। তো প্রাইমারি কি হলো যে এমন একটা কি, যেটা নিজের দেশে সে প্রাইমারি কি, তাই না? তো তার কিন্তু একবার এন্ট্রি হচ্ছে, ওয়ান টাইম। তো এই প্রাইমারি কিটা আমরা সাধারণত প্রধান কি। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি প্রাইমারি কি এবং ফরেন কি? আমি ধরেন যে একটা টেবিলে আছে, এই টেবিলের এটা প্রাইমারি কি, আর ওই টেবিলে ওইটা ফরেন কি হিসেবে আছে। প্রাইমারি কি ইজ এ ইউনিক আইডেন্টিফায়ার কলাম দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেবল টু দি আদার্স কলাম, আদার্স টেবিল, ঠিক আছে। কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, কোয়েশ্চেন্স করে, আপনার ক্রিয়েটিভলি এটার আনসারটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। যে আমি কি বললাম আপনাদেরকে, ইউনিক আইডেন্টিফায়ার কলাম, তার মানে হলো যে প্রাইমারি কি কখনো ডুপ্লিকেট পাওয়া যাবে না। মানে কি, ফর এক্সাম্পল বলি, সেদিন যে আশরাফুল ভাই, ওনার একটা এনআইডি কার্ড আছে, ওনার যে এনআইডি কার্ডে একটা নাম্বার আছে, এই নাম্বারটা কি বাংলাদেশের অন্য কেউ কি ব্যবহার করতে পারবে? বলেন, কেউ কি ব্যবহার করতে পারবে? পারবে না। সেই জন্য এটা একটা প্রাইমারি কি, তাই না? তো আমরা তাহলে ইউনিক আইডেন্টিফায়ার কলাম, এক্স্যাক্টলি ইউনিক আইডেন্টিফায়ার কি বা কলাম। কলাম বলা হয় কারণ আমরা একটা টেবিলে কিন্তু শুধুমাত্র আশরাফুল ভাইয়ের ডাটা রাখি না,
আমরা কার রাখি? নওরিন নিশিতা রাখি, সাদরিন কবিরে রাখি, বা আশরাফ ভাই রাখি, তাই না? সেজন্য বলা হয় যে যে কলামটাতে এই প্রাইমারি কি গুলো রাখা হয় এগুলো আমাদের ইউনিক আইডেন্টিফায়ার কলামস, নাকি? সো আমি যদি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ প্রাইমারি কি, ক্যান ইউ ডিফাইন প্রাইমারি কি, তাহলে আমি কি আনসার দিব? Primary key is a unique identifier column that also can be represented to the others column with into the others column, ঠিক আছে? ইনটু না বললে একটু অসুবিধা হবে। এখন তাহলে তাহলে হোয়াট ইজ ফরেন কি কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবেন আপনারা? এনিওয়ান? যে কোনো কিছু আপনি বলতে পারেন যে ফরেন কি সম্পর্কে আপনার কি মতামত। ইংলিশে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, যে সে আপনারা অনেকেই আছেন যে আপনারা অনেকেই স্বপ্ন দেখেন রিমোট জব করতে চান, ঠিক আছে? তো রিমোট জব করতে গেলে কিন্তু এই ধরনের কোয়েশ্চন কিন্তু আসে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই সোজা কোয়েশ্চনস, ঠিক আছে? তো ইফ এনিওয়ান আস্কস ইউ দ্যাট ডিফাইন ফরেন কি অর হোয়াট ইজ ফরেন কি, ক্যান ইউ এক্সপ্লেইন ইট, আপনাকে যখন জিজ্ঞেস করবে তাহলে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন যে এটা ফরেন কি? এনিওয়ান? কেউ বলতে পারবেন? এনিওয়ান? ওকে, কেউ যেহেতু বলতেছে না আমি বলি, ফরেন কি ক্যান বি এ জিনিসটা হলো কি, এটা এইরকম যে আমার কাস্টমারদেরকে আমি একটা ইউনিক নাম্বার দিয়ে এন্ট্রি করছি, এবং পরবর্তীতে যখন ওই কাস্টমার পারচেজ করছে তখন ওই নাম্বারটা ইউজ করছি যে এই নাম্বারে পারচেজ হ্যাঁ, করাটা হয়েছে, তখন মানে ওটা এই ফরেন কি। কাস্টমার কিনেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। প্রোডাক্টকে যদি আমি প্রাইমারি কি করি, তাহলে প্রোডাক্টের একটা ইউনিক নাম্বার থাকবে, যে যতবার পারচেজ করবে তখন ওই টেবিলে ওই নাম্বারটা থাকবে। আমি বারবার প্রোডাক্টের নাম না লিখে আমি তখন ওইখানে আমি প্রোডাক্টের প্রাইমারি কিটা ব্যবহার করছি। এক্স্যাক্টলি, পিন পয়েন্ট, আপনি পিন পয়েন্ট কাজটা বুঝতে পারছেন। বাট আপনাকে যদি ইংলিশে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ফরেন কি, ক্যান ইউ এক্সপ্লেন দিস ওয়ান, আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? সিম্পলি সিম্পলি কিভাবে এক্সপ্লেন করবেন? আপনি তো ওইখানে এক্সাম্পল দিতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমি কিভাবে বলবো, কিভাবে ক্রিয়েটিভ ওয়েতে আমি কোয়েশনের আনসারটা দিব? এনিওয়ান? কারো কি ধারণা? কেউ এভাবে কি বলা যায় দাদা? জি বলেন, শুনতেছি আমি। যে ফরেন কি যে কি which is primary key to another table but is not the primary key of this particular table, এরকম বলা যায় কিনা? এরকম বলা যায়, বাট এটা 50-50, 50-50, ঠিক আছে? প্রাইমারি আপনাকে যখন কোনো একটা সংজ্ঞা জিজ্ঞেস করা হয়, আপনাকে কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে যে আসলে প্রাইমারি কি, যেমন আমি বললাম না প্রাইমারি কি ইজ দ্য ইউনিক আইডেন্টিফায়ার কলাম, তার মানে তার ক্যারেক্টার কি, তার ক্যারেক্টার হলো যে ইউনিক আইডেন্টিফায়ার হইতে হবে। তাহলে ফরেন কি কি হবে? ফরেন কি আমার ডুপ্লিকেট হবে নাকি? তাহলে আমি যদি ফরেন কিটাকে এক্সপ্লেন করি তাহলে আমি কিভাবে বলতাম? এটা আমি আমারটা বলতেছি। আমি এই জিনিসটা বলতাম খুব সিম্পল ভাবে যে ফরেন কি ক্যান বি ডুপ্লিকেট ভ্যালু, ঠিক আছে? ফরেন কি ক্যান বি ডুপ্লিকেট ভ্যালু অ্যান্ড দিস ফরেন কি ইজ এ অ্যানাদার কলামস প্রাইমারি কি, আপনি যেটা বললেন, ঠিক আছে? তো এটা দিয়ে সিম্পলি আমরা আনসারটা দিতে পারছি, আমাকে কিন্তু লম্বা করে অনেক কিছু বলতে হইলো না। আমার কথা ক্লিয়ার? তো আমরা এইভাবে আমরা নিজেদেরকে একটু এক্সপ্লেন করব, ঠিক আছে, স্মার্টলি, ঠিক আছে? ওকে, আমি আপনাদেরকে প্রাইমারি কি ফরেন কি বুঝালাম, অন্যদিকে টপিকে চলে যাচ্ছি। আরেকটু যদি আমি যেতে পারতাম তাহলে ভালো হইতো। আরেকটা স্কিমা আছে, স্টার স্কিমা, স্নোফ্লেক স্কিমা, আমি যদি ওইগুলো সম্পর্কে একটু আরেকটু বুঝাতে পারতাম তাহলে ভালো হইতো, কিন্তু আজকের না, আমি কোনো একটা সময় বুঝাবো, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে বোঝা দরকার, জ্ঞান নেওয়াটা আসলে মানে কোনো সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না থাকি, ঠিক আছে? তো যারা ভবিষ্যতে ডাটা সায়েন্টিস্ট হতে চাচ্ছেন বা ভবিষ্যতে যারা ডেটা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন তাদের জন্য এই নলেজ গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেন আমরা আসি ডেক্সে। ডেক্স ভিউ তো আমরা সবাই জানি, ডেক্সের ফুল ফর্ম হলো যে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বা আমরা এটাকে বলতে পারি যে ডেটা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজও বলতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, আমরা সে ধরেন যে কোনো একটা টেবিলে আমার কোয়ান্টিটি আছে, প্রাইস আছে। কোয়ান্টিটি বলতে কোনো একজন ধরেন যে কাস্টমার 6 কোয়ান্টিটি কিনলো আর পার ইউনিট হলো 100 টাকা, কিন্তু ওইখানে টোটাল প্রাইসটা লেখা নাই 600 টাকা। এখন আমি চাইলে একটা কলাম ক্রিয়েট করে আমি ওখানে ক্যালকুলেশনটা বসাই দিতে পারবো, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো যে ডেক্স এর মাধ্যমে লিখলাম আমি যে এটা একটু
এটা ইকুয়াল টু প্রাইস ইনটু কোয়ান্টিটি, এটা একটা ওয়ে। এখন কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো, এটা একটা কোয়েশ্চন আসার কথা, ঠিক আছে? কোয়েশ্চনের আনসারটা হবে এটা যে ডেফিনেটলি ডেক্সের মাধ্যমে আমি যেটা লিখবো এটার আনসারটা সবচেয়ে বেশি উপযুক্ত হবে, কারণ ডেক্সের মাধ্যমে আমি যেটা লিখতেছি এটার জন্য আমাকে কোনো এক্সট্রা টেবিল লাগছে না স্টোর করার জন্য। এটা ভার্চুয়াল কোনো একটা ডেটার মতো করে রয়ে যাচ্ছে, কোনো একটা জায়গায় সেভ হয়ে যাচ্ছে শুধুমাত্র ফর্মুলার মাধ্যমে, যার কারণে আমার ডেটা অপটিমাইজেশনের জন্য যে বিষয়গুলো মনে রাখা প্রয়োজন এইগুলো আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? আপনারা বুঝতে পারতেছেন? মানে হলো যে আমরা ডেটা অপটিমাইজেশন নিয়ে কাজ করতে পারতেছি। আমরা যত বেশি ডেক্স ইউজ করব তত বেশি আমাদের ডেটাটা অপটিমাইজ হবে, ডেটাটা রিলেভেন্ট হবে, ডেটাটা আরো ফুল ফাংশনিং হবে, খুব দ্রুত লোড নিবে আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলোর জন্য আমরা সাধারণত ডেক্সটাকে বেশি প্রিফার করে থাকি, বাট কিছু ক্ষেত্রে আমাদেরকে ক্যালকুলেটেড কলামের দিকেও আমাদেরকে যেতে হয়। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, আমরা নেক্সটে যাই। ওকে, আচ্ছা আমরা একটু এটাকে একটু পড়ি। আহ, এখানে যেটা লেখা আছে, অ্যাডভেঞ্চার ওয়ার্কস ইজ এ লার্জ মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এটা একটা কি? লার্জ মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি that produces and distributes bicycle parts and accessories for commercial market in North America, Europe and Asia। মানে হলো যে আমাদের অ্যাডভেঞ্চার ওয়ার্কসের কোম্পানিটা এটা একটা অনেক বড় মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা অ্যাকচুয়ালি তৈরি করে এবং মার্কেটে ডিস্ট্রিবিউট করে বাইসাইকেলের পার্টস, বাইসাইকেল পার্টস এবং অ্যাক্সেসরিজ বিভিন্ন কমার্শিয়াল মার্কেট, ফর এক্সাম্পল নর্থ আমেরিকা, ইউরোপ অ্যান্ড এশিয়া। ঠিক আছে, দি কোম্পানি এমপ্লয়িজ 500 ওয়ার্কার্স। ওই কোম্পানিতে চাকরি করে 500 জনের মতো কর্মচারী। এডিশনালি অ্যাডভেঞ্চার ওয়ার্কস এমপ্লয়িজ সেভারাল রিজিওনাল সেলস টিম থ্রু আউট ইটস মার্কেট বেস। মানে হলো যে এই 500 জন ওয়ার্কার ছাড়াও ওই অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর মাধ্যমে চাকরি করে এই ধরনের সেভারাল রিজিওনাল সেলস টিম আছে, যারা অ্যাকচুয়ালি থ্রু আউট তাদের মার্কেট বেসে তাদের হয়ে কাজ করে। মানে হলো যে এরকম যে সে ধরেন যে ফর এক্সাম্পল রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড কি একটা লার্জ অ্যান্ড মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাই না? তারা ডিস্ট্রিবিউট করে কি বাংলাদেশ, ইন্ডিয়া এবং সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়। কিন্তু তারা তারা কাকে তারা কাকে এটার জন্য, এই যে আরেকটা আছে না যে সেভারাল রিজিওনাল সেলস টিম, তার মানে বাংলাদেশ একটা রিজিওনাল সেলস টিমে আন্ডারে পড়তেছে। তো বাংলাদেশের ইফাদ গ্রুপ যে আছে সে হলো যে কি কি বলে যে সে রয়্যাল এনফিল্ডের কাছ থেকে কিছু চুক্তি করে চাকরি মানে কিছু এমপ্লয়িজ হায়ার করছে, যারা হলেন যে রয়্যাল এনফিল্ডের জন্য কাজ করে থাকে। তারা অ্যাকচুয়ালি ইফাদ গ্রুপ থেকেই টাকাটা পায়, কিন্তু চুক্তিটা কার সাথে করা? রয়্যাল এনফিল্ডের সাথে করা। ঠিক আছে, সো এই ধরনের রিজিওনাল সেলস টিম ওদের কাছে আছে। ইওর প্রজেক্ট ইজ টু ক্রিয়েট এ টেবুলার মডেল ফর সেলস এন্ড মার্কেটিং ইউজার্স। তো বলা হচ্ছে যে আপনাকে আমার জন্য একটা প্রজেক্ট বানাইতে হবে, যেটা হলো যে সেলস এন্ড মার্কেটিং টিমরা ইউজ করবে এবং অ্যানালাইসিস করবে আমাদের যে ডেটা আছে এই ডেটার মাধ্যমে। আর এই ডেটাটা হলো কি? অ্যাডভেঞ্চার ওয়ার্কস ডিডব্লিউ বা ডেটাবেস। ঠিক আছে, আমরা বুঝতে পারছি কোম্পানিটা সম্পর্কে। এখন আপনারা একটু বলেন তো, আমি কেন আপনাদেরকে এই অ্যাডভেঞ্চার ওয়ার্কসটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করালাম? কেন আমি ডিরেক্টলি ডেটায় ঢুকতেছি না? এনিওয়ান, কারোর কি কোনো আইডিয়া আছে কেন আমি এই জিনিসটা করাইলাম? যে কোনো কিছু বলতে পারবেন। আমি আমাকে তো আমাকে তো জানতে হবে যে আমি কি আমি যেটা ডাটা অ্যানালিসিস করছি বা যে রিপোর্ট তৈরি করছি পাওয়ার বিএতে, সেটা কেন, কিভাবে এটা করতে হবে বা কিসের জন্য। এরকম না যে আমি একটা কিছু গ্রাফ বানালাম, কিছু ডিজাইন করলাম, সেটা তো না। এটা হলো আমাকে অ্যাকচুয়ালি আমি কি বুঝাতে যাচ্ছি বা কি রিপোর্ট, সেটা তো আমাকে জানতে হবে। প্রথমত আমাকে কোশ্চেনটা জানতে হবে। আপনার কথা ক্লিয়ার এবং পিন পয়েন্ট,
বাট আমি যদি আরেকটু সুন্দরভাবে বলি তাহলে হলো যে আমরা যদি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে আমরা যদি কোনো কাজ করতে চাই বা ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমাদের ফার্স্ট আন্ডারস্ট্যান্ড করতে হয় ডেটাটা সম্পর্কে। এখন ডেটাটা সম্পর্কে যদি আমরা আন্ডারস্ট্যান্ড করতে হয়, ওই ডেটাটা কোথায় থেকে আসছে এটা সম্পর্কে, ওইটা সোর্সটা সম্পর্কে জানতে হয়, এবং যদি প্রয়োজন পড়ে ওর বিজনেসের মডেলটা সম্পর্কে আমাকে অবগত থাকতে হয়। ওই বিজনেসের মডেলটার পার্সপেক্টিভ অনুযায়ী যেন আমি ডাটাগুলোকে রেডি করে থাকি, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি তাহলে? অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো যে ডেটাকে আন্ডারস্ট্যান্ড করা, ডেটাটা সম্পর্কে বোঝা, ডেটাটা থেকে কি বের করা যাবে, এক্সপেক্টেড হোয়াট ইজ দি এক্সপেক্টেড আউটপুট, এটা আমাদেরকে নিজেদেরকে ফাইন্ড আউট করা। দ্যাট ইজ ওয়াই উই আর দি অ্যানালিস্ট, ঠিক আছে? পাওয়ার বিআই জাস্ট এ টুলস টু শো আওয়ার স্কিলস, ঠিক আছে? বুঝতে পারতেছেন আমার কথাটা? আপনারা পিওর অ্যানালিস্ট, আপনারা ভবিষ্যতের অ্যানালিস্ট। আপনাদের জন্য পাওয়ার বিআই টুলসটা নিয়ে আসা হয়েছে আপনার জন্য, আপনাদের স্কিলটা শো করেন, আপনারা কি কি দেখাইতে চাচ্ছেন এই জিনিসগুলা, ঠিক আছে? পাওয়ার বিআই নট উইল বি ডিসাইড হোয়াট ইউ উইল শো, ঠিক আছে? বাট ইউ ক্যান ডিসাইড হোয়াট ইউ উইল শো ইউজিং দি পাওয়ার বিআই। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারতেছেন বিষয়টা? তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে? তো এখন আমরা আসি ডেটায়। এগুলো তো আসলে আমি বর্তমানে যে 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 জায়গায় পড়াচ্ছি ওদের এটা সিমিলার ওয়েতে আপনাদের জন্য একটা ক্রিয়েট হবে। এটা হলো যে একাডেমি আপনাদের আগের ব্যাচের। তো আমি ফ্রান্সে একটা ব্যাচ পড়াই আর সাউথ কোরিয়াতে একটা ব্যাচ পড়াই ওদের এখানে। সাউথ কোরিয়াতে ব্যাচ বলতে ওখানে মাত্র 3 জন পড়ে আর কি, আর ফ্রান্সেরটাতে প্রায় 11 জনের মতো আছে। আর ক্রাইজোটে ওইখানে আমি পড়াচ্ছি, ওটা শেষ হয়ে গেছে অলরেডি। তো এই দুটো শেষ হয়ে গেছে, আপনাদের সাথে নতুন একটা ইয়ে পড়াবো সিমিলার ওয়েতে। তো এই আর কি। তো আমাদের এই অ্যাডভেঞ্চার ওয়ার্কসে এটা হলো যে আমাদের ডেটা, আর এখানে কিছু ইমেজ দেওয়া হয়েছে, এই ইমেজগুলোকে আমরা সবগুলোকে ব্যবহার করব আমাদের প্রজেক্টে, ঠিক আছে? এই সেলসের ডাটায় এইখানে যে ডাটাগুলোকে এগুলোকে আলাদা করা হয়েছে এবং এগুলোকে আলাদা করা হয়েছে। কেন এরকম করা হয়েছে আমরা নেচারটা দেখে বুঝতে পারতেছি। সেলসের ডাটা ফোল্ডারের নামই সেলসের ডাটা, তার মানে আমরা কি বুঝতে পারতেছি এখানে কি ধরনের ডেটা থাকতে পারে বলেন তো দেখি। এই যে ডেটার যে টাইটেলগুলো দেখেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে কি হইতে যাচ্ছে, কি থাকতে পারে এখানে। এনিওয়ান, কেউ কি গেস করতে পারছেন কি থাকতে পারে এখানে? এক্সটার্নাল ডাটা আর কি, মানে ডেইলি বা মান্থলি সেলস এক্স্যাক্টলি, ডাটা। এক্স্যাক্টলি। আর এখানে যেহেতু 2020 লেখা আছে, তার মানে পুরো 2020 সালেরই ডেটা আছে। কেউ হাত তুলেছেন? এনিওয়ান, মানে কেউ কি কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছেন? ভাইয়া এটা হচ্ছে ইয়ার ওয়াইজ সেল ডাটা। হ্যাঁ, মানে পুরো ডে টু ডেও আছে, মান্থ টু মান্থও আছে এবং ইয়ার ওয়াইজও আছে। কিন্তু স্পেসিফিক্যালি 2020 সালের ডেটাটা 2020 সালের এক্সেল শিটে পাবো, 2021 সালেতে 2021 সালের ডেটাই পাবো, 2022 সালেতে 22 সালের data পাবো। ঠিক আছে? সাজানো গুছানো ওয়েতে আছে। তো আমরা যদি একটু কোনো একটা ডেটা স্যাম্পলে ঢুকি তাহলে আমাদের জন্য ভালো হবে, যেন আমরা কি ডেটাকে আরেকটু আয়ত্ত করতে পারি, ডেটাটা সম্পর্কে একটু আন্ডারস্ট্যান্ড করতে পারি, ডেটাটা সম্পর্কে একটু বোঝার যেন আমরা চেষ্টাটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের কর্পোরেট কালচারে হয় কি যে মনে হয় যে ডেটা অ্যানালিস্টদেরকে যেটাই দিব ওরা ওইটাই বানায় দিবে খুব দ্রুততার সাথে। আপনারা কখনো ওই জিনিসটা করবেন না, সময় নিয়ে বানাবেন যেন ডেটার ভিতরে যেন অ্যাকুরেসি থাকে, ঠিক আছে? আমি অলওয়েজ আমার যারা স্টুডেন্ট থাকে বা আমার কাছে যারা শিখতে আসে তাদেরকে বলি ডেটা ইজ নট জাস্ট ইটস লাইক নট এ 2 মিনিটস নুডলস দ্যাট আমি জাস্ট কুক করলাম কোনো একটা জিনিস হয়ে গেল, ঠিক আছে? ডেটাটা এরকম না, ডেটাটা সম্পর্কে বুঝতে হয়, আন্ডারস্ট্যান্ড করতে হয়, ডেটার ভিতরে ভুল ভ্রান্তি আছে কিনা এগুলো দেখতে হয়, ডেটা ক্লিনিং করতে হয়, দেন আমরা ফাইনাল আউটপুটটা পাই। আর যদি আমরা এই জিনিসগুলো যদি না করে আসি তাহলে কি থাকবে? ডেটার ভিতরে অ্যাম্বিগুইটি থাকবে এবং ডেটাটা ক্লিন থাকবে না, আমরা ভুল ডেটা দেখাবো। তো ভুল ডেটা থাকলে কি হবে? কোনো একটা বিজনেস মডেলে আপনি কিন্তু ডেটা অ্যানালিস্ট, আপনি কিন্তু ডিরেক্টলি ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। জি, আর এন ওয়াই ভাই, আমি আপনার নামটা অ্যাকচুয়ালি জানি না, সমস্যা নেই বলেন। ভাইয়া মানে ঠিক ভাইয়া কথা হচ্ছে আমরা যেভাবে এক্সেলে অনেক ডাটা মিসম্যাচ থাকলে এটাকে ট্রিম করে নেই বা কিছু একটা করে এটা সলভ করি, পাওয়ার বিআইতে কি এগুলা করা যায়? আমরা আমরা এগুলো ট্রাই করব কিভাবে করা যায়, হ্যাঁ আমরা এগুলো সবগুলো আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? সমস্যা নেই।
তো আমরা একটু দেখি ডাটাটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, আমি একটু ডাটাটা একটু ইয়ে করি। ওকে, সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের অর্ডারের ডেট আছে, স্টক ডেট আছে, অর্ডার নাম্বার আছে, প্রোডাক্ট কি আছে, কাস্টমার কি আছে, টেরিটরি কি আছে, অর্ডার লাইন আছে, অর্ডার কোয়ান্টিটি আছে। একটু একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, অর্ডার কোয়ান্টিটি আছে, তার মানে কোন একজন কাস্টমার কিন্তু অর্ডার দিছে এই পার্টিকুলার ডেতে, তাই না? এখন আমি কিভাবে Yes. আমি কিভাবে বুঝবো যে ওই পার্টিকুলার ডেতে কোন কাস্টমারটা ইউজ করতেছে? এখানে কি কোনো বোঝার কি ইয়ে আছে? আপনারা কি বুঝতে পারতেছেন? কেউ কি গেস করতে পারছেন? কাস্টমার কি এক্স্যাক্টলি, কাস্টমার কি। এই কাস্টমার কিটা এখানে কি হিসেবে আছে বলেন তো দেখি। ফরেন কি হিসেবে? এক্স্যাক্টলি, ফরেন কি হিসেবে আছে। তার মানে এই কাস্টমার কিটা কোনো একটা টেবিলের প্রাইমারি কি, তার মানে ওই টেবিলটা কোনটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? আর তারপরে টেরিটরি কিটাও সিমিলার ওয়েতে, প্রোডাক্ট কিটাও সিমিলার ওয়ে, ঠিক আছে? তো আমরা তো এগুলো একটু ফাইন্ড আউট করবো নাকি? তা আমরা বুঝে গেছি যে আমাদের এটা একটা কি, সেলসের ডেটা, ঠিক আছে? ওকে, আমরা একটু নিচের দিকে যাই। তার মানে দেখেন তো, আমি যে কাস্টমার কিটা খুঁজবো, এখানে যতগুলো টেবিল, যতগুলো এক্সেল শিট আছে, এর ভিতরে কোনটা? এনিওয়ান, কেউ কি গেস করতে পারতেছেন? কাস্টমার কাস্টমার লুকআপ টেবিল, তাই না? কাস্টমার লুকআপ টেবিল, যেখানে এই যে কাস্টমার কিটা আমার কাছে আছে নাকি? তার মানে আপনারা সঠিকভাবে আমার কথাগুলো শুনেছেন, থিওরিগুলো ইয়ে করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এটার জন্য, ঠিক আছে? অনেক কিছু বিষয় আছে যে জিনিসগুলো বুকিশ না, ঠিক আছে? যে জিনিসগুলো বুকিশ না, এগুলো আপনারা আমাদের মাধ্যমে শুনতেছেন, শিখতেছেন এবং গ্রহণ করতেছেন, এবং এগুলো আপনার ভবিষ্যতে অ্যাপ্লাই করবেন নাকি? তো আপনারা এই যে আন্ডারস্ট্যান্ডটা বুঝতে পারতেছেন, থিওরির সাথে একটা প্র্যাকটিক্যালের যে একটা নলেজ আছে, এটাকে যে আপনারা একসাথে করতে পারছেন, দ্যাট ইজ ওয়াই ইউ আর দ্য অ্যানালিস্ট, ঠিক আছে? যেমন আমি একটা অবজারভেশন করেছি, একটা অ্যানালাইসিস করেছি যে আমাদের আনোয়ার গ্রুপে আমরা বিগত বছরগুলোতে আমরা প্রচুর প্রচুর আমরা বিবিএ এর স্টুডেন্ট বা মাস্টার্সের স্টুডেন্ট সেলস এক্সিকিউটিভ হিসেবে আমরা হায়ার করতাম। রিসেন্টলি আমরা এইচএসসি পাস এইচএসসি পাস কিছু শিক্ষার্থী বা আমাদের যারা সিটিজেন আছে তাদেরকেও আমরা হায়ার করা শুরু করি। বাট আমরা যদি পারফরমেন্স গ্রাফটা দেখি, যারা অ্যাকচুয়ালি বিবিএ বা মাস্টার্স পড়ে আমাদের এখানে সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছেন, তারা আহ, তারা ম্যাক্সিমাম টাইমই তাদের পারফরমেন্স গ্রাফটা অনেক হাই থাকে, রেদার দেন আমি যদি চিন্তা করি এইচএসসি পাস করা নতুন এক্সিকিউটিভের কাছে। কারণ যে এইচএসসি পাস করা এক্সিকিউটিভ, তার কাছে এটা ডিরেক্টলি একটা প্র্যাকটিক্যাল টাস্ক, তাকে শিখতে হচ্ছে, জানতে হচ্ছে, ইয়া করতে হচ্ছে। আর বিবিএ বা মাস্টার্স পড়া যারা সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতেছে, তারা অলরেডি থিওরিটা পড়ে আসছে, কিভাবে মার্কেটিংটা করতে হয় তারা জানে, তারা জাস্ট এটাকে প্র্যাকটিক্যালের সাথে মিলিয়ে মিলিয়ে করতেছে, বুঝতে পারছেন? তো অবশ্যই যারা বলে যে আমরা আন্ডারগ্রেডে কি শিখলাম, কোনো কাজে আসতেছে না বা ইয়ে আসতেছে না, এগুলো ভুল কথা, ঠিক আছে? ইভেন যারা সিএসসি নিয়েও যারা বলে না যে বাংলাদেশে সিএসসি গ্রাজুয়েটদেরকে কি পড়ানো হচ্ছে কি, আসলে টেকনোলজি ইভলভ যেরকম হচ্ছে, আমাদের ডেটা ইভলভ যেরকম হচ্ছে, থিওরিটিক্যাল অ্যানালাইসিস গুলো যেরকম ইভলভ হচ্ছে, আমরা ওইভাবে আসলে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারতেছি না বাংলাদেশে। এটা হলো যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, এটা আমরা নিজেরা বুঝতে পারি না, ঠিক আছে? এটার একটা এক্সাম্পল দিতে পারি যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এসডিএলসি লাইফ সাইকেল পড়ানো হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা অ্যাকচুয়ালি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে বা যারা সফটওয়্যার ডেভেলপার হবে, তাদের কিন্তু এটা খুব একটা বেশি কাজে আসে না। এটা অ্যাকচুয়ালি কাদের কাজে আসে? এটা কাজে আসে হলো যে ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্টদের। কারণ বিজনেস অ্যানালিস্টরা এই ধরনের লাইফ সাইকেলের প্রথম যে ইয়েটা রিকোয়ারমেন্ট গ্যাদার করা, এটা রোলের জন্য তারা সবচেয়ে বেশি উপযুক্ত, তারা কাজ করে থাকে, ঠিক আছে? এখন বিষয়টা হলো যে বিশ্ববিদ্যালয় আপনাকে সবকিছু পড়াবে, যে জিনিসটা আপনার লাগবে ওই জিনিসটা আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? কোনো কিছুর জন্য আমরা কাউকে আহ, কোনো টিচার এই জিনিসটা কেন পড়ানো হচ্ছে বা ওই জিনিসটা কেন সবকিছু আমাদের লাগে। এখন আপনি বলেন যে সে সিএসসি গ্রাজুয়েটদেরকে কেন অ্যাকাউন্টিংটা পড়ানো হয়, কেউ কি বলতে পারবেন? সিএসসির আমাদের কিন্তু অ্যাকাউন্টিং এর একটা বিশাল বড় একটা বই পড়তে হয়, ঠিক আছে? আমাদের একটা পুরো একটা সেমিস্টার পড়তে হয়।
কেন পড়তে হবে বলেন তো দেখি। এই যে আমরা যে একটা সফটওয়্যার বানাবো, অ্যাকাউন্টিং এর সফটওয়্যার বানাইতে হবে, আমি যদি অ্যাকাউন্টিং এর ক্রেডিট না বুঝি, ডেবিট না বুঝি, ঠিক আছে, তাহলে আমি কিভাবে সফটওয়্যার বানাবো? আমি কি রিলেট করতে পারবো বিষয়গুলো? বুঝতে পারতেছেন? তো সেজন্য আমাদেরকে পড়ানো হয়। এখন কেউ যদি বলে যে সিএসসি তে ওকে অ্যাকাউন্টিং পড়ানো হয়েছে কেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ভুল, ঠিক আছে। তারপরে সে ধরেন যে সিএসসি তে সোসিওলজি পড়ানো হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং। এখন কেউ যদি বলে যে এটা কেন পড়ানো হচ্ছে, কিন্তু মজার বিষয় হলো যে আপনি যখন রিমোট জবের জন্য কোথাও যাবেন বা লিঙ্কডইনের মাধ্যমে যখন বাইরের দেশে অ্যাপ্লাই করবেন রিমোট জবের জন্য, আপনার সবার আগে যে কোয়ালিটেটিভ কোয়েশ্চেন্স গুলো আসে, এগুলো কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং থেকেই আসে। এখন আপনি যদি ওখানে ভালো মতো পড়তেন, মুখস্থ না করে অ্যানালাইসিস করে করে যদি পড়তেন, তাহলে কিন্তু ওই ধরনের জবের জন্য আপনি সবচেয়ে বেশি পারফেক্ট ক্যান্ডিডেট। বুঝতে পারতেছেন বিষয়গুলো? আমরা কি রিলেট করতে পারতেছি বিষয়গুলো? এখানে কি কেউ আছেন এই ধরনের পড়েছেন ক্রিটিক্যাল থিঙ্কিং বা ইয়া? তো তারপরে ধরেন যে এরকম অনেক সাবজেক্ট আছে, ঠিক আছে। আমার সামনে আমার ছোট ভাইরা যখন এই জিনিসগুলো বলে আমার খুব খারাপ লাগে, ঠিক আছে। বাট খুব, তারা আসলে ভবিষ্যতে গিয়ে যখন এক্সপিরিয়েন্স হবে তারা বুঝবে আসলে কখন কোন জিনিসটা কখন কিভাবে কাজে লাগে। আগে সবকিছু তো আমরা কাজে লাগাইতে পারি না, বাট ইউনিভার্সিটি হলো যে এমন একটা জিনিস, সেই ইউনিভার্সিটি ইউনিভার্স তার কাছে, ঠিক আছে, আমাদেরকে সবকিছু পড়ায়। এখন এখান থেকে কোনটা নিব কোনটা নিব না, এটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু সমালোচনা করা এটা আসলে ঠিক না আর কি। হ্যাঁ, আমরা সবাই তো জ্ঞান নেই, তাই না? ওকে, আমরা এখন আসি। এটা হলো যে ক্যালেন্ডার লুকআপ। এখানে ক্যালেন্ডারের ডেটা আছে, ঠিক আছে। মানে আমার যত তারিখ থেকে বিজনেস হয়েছে অত তারিখ থেকে একদম লাস্ট ডেট পর্যন্ত জাস্ট ক্যালেন্ডার 1 2 3 4 5 করে ওইগুলো ডেট দিয়ে আছে, ঠিক আছে। তো এরকম ভাবে সিমিলার ভাবে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, প্রোডাক্ট লুকআপ আছে, ঠিক আছে। এই যে প্রোডাক্ট লুকআপে আমি যদি যাই, যেমন এখানে প্রোডাক্ট কি আছে, ঠিক আছে। প্রোডাক্ট কিটা আমার কি এখানে প্রাইমারি কি প্রোডাক্ট লুকআপের, ঠিক আছে। তারপরে সাব ক্যাটাগরি আছে, এসকিউ আছে, প্রোডাক্ট নেম আছে, মডেল আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন আছে, ঠিক আছে। তো একদম লাস্টের দিকে যদি যাই, আমার এখানে প্রোডাক্ট কালার, প্রোডাক্ট সাইজ, প্রোডাক্টের স্টাইল আছে, প্রোডাক্ট কস্ট আছে, প্রোডাক্ট প্রাইস আছে। তো আমি বুঝতেছি এটা প্রোডাক্ট লুকআপ। এখন কোশ্চেন আসতে পারে যে কেন লুকআপ কোশ্চেন আসতে পারে না? আবার কেন লুকআপ মানে, এখানে লুকআপ হলো যে মানে হলো যে এটা অনেকটা এই ধরুন আমরা এক্স লুকআপ ভি লুকআপ করছি না, তো কাজ করছি না এক্সেলে। কারা কারা কাজ করছে এক্স লুকআপ ভি লুকআপ নিয়ে? কাজ করার কারো কি অভিজ্ঞতা আছে? তো ডেইলি কাজ করা হয়। হ্যাঁ, তো এক্স লুকআপ ভি লুকআপ যখন আমরা কাজ করি, কোনো একটা আউটপুট সেন্ট্রিক কাজ করার জন্য ট্রাই করি, তাই না? কোনো একটা আউটপুটকে নিয়ে আসার জন্য, তাই না? তো এটা কি কোনো একটা সেন্টার, জি। কোনো একটা গোলের দিকে আমরা আগানোর জন্য ওই প্র্যাকটিসটা করে থাকি। তো লুকআপটা হলো যে কোনো একটা ক্যারেক্টারের ক্যারেক্টারের জন্য বা কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে ডেটাটাকে সাজানো হয়। যেমন ক্যালেন্ডার লুকআপ, তার মানে এখানে ক্যালেন্ডারের জন্য কি ডেট আছে, ডেটটা আমার প্রাইম, তাই না? তো এই ডেটটা ছাড়া আর কোনো কিছু এখানে থাকবে না। কাস্টমার লুকআপ, যেখানে শুধুমাত্র কাস্টমারের ইনফরমেশন থাকবে, এছাড়া আর কোনো কিছু থাকবে না, ঠিক আছে। তো এই ধরনের সেন্ট্রিক যে ডেটাগুলো বানানো হয় এগুলোকে আমরা লুকআপ টেবিল বলি, ঠিক আছে। বোঝা গেল বিষয়টা? আবার আমরা প্রত্যেকটা টেবিলকে আমরা স্কিমা বলে থাকি। স্কিমা, যারা ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন তারা ভালো বলতে পারবেন। হ্যাঁ, আবার আমরা স্কিমা বলি। তারপরে আমরা আবার যারা আমরা পাইথনে কাজ করি, আমি নিজেও পাইথনে কাজ করি, আমরা আবার পাইথনের ডাইমেনশন বলি, ঠিক আছে, ডাইমেনশনাল ডেটা বলি। প্রত্যেকটা টেবিলকে এক একটা ডাইমেনশনাল ডেটা বলি, ঠিক আছে। আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে সবচেয়ে উপযুক্ত কিওয়ার্ড কোনটা, আমি বলবো যে পাইথনেরটা। কেন? আহ, সৃষ্টি করতে আমাদেরকে যাই সৃষ্টি করছেন, ঠিক আছে, পৃথিবীতে আমরা যাই দেখি, চোখে আমরা যাই দেখি, সবকিছুই কিন্তু ডাইমেনশনাল, ঠিক আছে। সবকিছু কিন্তু ডাইমেনশনাল। সেটা হতে পারে 1D, সেটা হতে পারে 2D, সেটা হতে পারে 3D, বা সেটা হতে পারে 16D বা 20D, ঠিক আছে। তো এই যে ইভেন আমরা যেটা জীবাণু যেটাকে দেখি না, ওইটাও কিন্তু কোনো একটা ডাইমেনশনাল, ঠিক আছে। তো সেজন্যই পাইথনের যে ডেটাটা এটা আমার কাছে মোর রিলেটিভ। আমরা পাইথনের যেটাকে আমরা কল করি না যে ডাইমেনশনাল ডেটা, এটাকে আমার কাছে আরো মোর রিলেটিভ লাগে, ঠিক আছে। আমি যখন পাইথনে যখন পড়াই, আমি সবচেয়ে বেশি মজা পাই পাইথনে পড়াইতে, ঠিক আছে। পাওয়ার বিআই আমি মজা পাই, বাট পাওয়ার বিআই থেকে বেশি আমার মজা লাগে পাইথনে পড়াইতে। বিশেষ করে যারা নন টেকনিক্যালের আছেন
যারা প্রথম পাইথন শিখতেছেন তাদেরকে আরো বেশি ভালো, তারা যখন বুঝতে পারে যে প্রোগ্রামিং ইজ নট জাস্ট মানে কি বলবো এমন কিছু না যেটা আসলে বাইরে থেকে আসছে, ঠিক আছে, এটা আমাদের ওতপ্রোতভাবে আমাদের বাস্তব জীবনের সাথে এটা যুক্ত। আমি যখন তাদেরকে এই ধরনের এক্সাম্পল গুলো দিই, তারা অনেকেই খুশি হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো জানা আমাদের খুব দরকার। তার মানে আমাদের এই ডেটাগুলো আছে। এখন আমাদের প্রধান যে বিষয়গুলো, আমাদের যদি কোনো ডেটা থাকে এই ধরনের, তো এই ডেটাগুলোকে বোঝার একটা বিষয় আছে যে আমাদের এখানে তো অনেক ধরনের ডেটা সোর্স কানেক্ট করা যায় আমাদের এই পাওয়ার বিআই, তাই না? আমি যদি গেট ডাটায় যাই, মোর ওয়ার্ল্ডের যত ধরনের ডেটা সেট আছে সবগুলো এখানে কানেক্ট করতে পারবো, ঠিক আছে, সবগুলো, ঠিক আছে, সবগুলো কানেক্ট করতে পারবো। এখন কোনটা কখন কানেক্ট করবো? যদি এটা এক্সেল এর হয় এক্সেল, যদি এটা সিএসবি হয় সিএসবি, যদি এটা ফোল্ডার হয় ফোল্ডার, যদি এটা হয় পিডিএফ পিডিএফ, ঠিক আছে, যদি এটা হয় এসকিউএল সার্ভার তাহলে এসকিউএল সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। এখন আমার কাছে যে ডেটাটা আছে, কেউ কি বলতে পারবেন এটা কিসের সাথে কানেক্ট করতে হবে আমাকে? কোনটার সাথে? সিএসবির সাথে। আমি কিভাবে বুঝলাম যে এটা সিএসবির সাথে কানেক্ট করতে হবে? কারণ আমার ডটের পরে সিএসবি আছে, মানে আমার ফাইলের এক্সটেনশন, আমরা এটাকে এক্সটেনশন বলি, এটা সিএসবি। এখন কেউ যদি বলে যে ভাইয়া আমার এক্সটেনশনটা দেখা যাচ্ছে না, তাহলে আমরা কিভাবে করব? আমি যেটা উইন্ডোজ 11 ইউজ করতেছি, আমি উইন্ডোজ 11 দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমার উইন্ডোজ 10 হলে আমি দেখাইতে পারতাম, দেখাইতে পারবো না, ঠিক আছে, বা আপনারা যদি স্ক্রিন শেয়ার করেন তখন হয়তো দেখাইতে পারবো। এই যে এখানে দেখেন উইন্ডোজ 11 এ ফাইল নেম এক্সটেনশনটা এনাবল করা থাকে না অনেকের, তখন আসলে বোঝা যায় না, তখন আসলে অনেকে মনে করে কি এটা তো এক্সেল ফাইল, বোধহয় এক্সেল দিয়ে কানেক্ট করলে হয়ে যাবে, কিন্তু এক্সেল দিয়ে কানেক্ট করতে গিয়ে এরর আসে, ঠিক আছে। তখন তাদেরকে কি করতে হবে? আমাকে অ্যাকচুয়ালি রিয়েল ডাটা এক্সটেনশনটা যদি দেখতে চাই, তাহলে ফাইল নেম এক্সটেনশনটা ভিউতে গিয়ে এটাকে এনাবল করে নিতে হবে। যখনই আমি এনাবল করলাম, দেখেন ডটের পরে যেটা আছে এটা চলে আসছে, তার মানে ইটস এ সিএসভি ফাইল, নট এ এক্সেল ফাইল। আমি যদি সেলসের ডাটায় ঢুকি, এইগুলো কিন্তু সিএসভি ফাইল। তো আমরা কিন্তু এক্সেল ফাইল নিয়ে কাজ করতেছি না, আমরা কি নিয়ে কাজ করতেছি? সিএসভি ফাইল নিয়ে কাজ করতেছি। তো আজকের আমি জাস্ট একটা আপনাদেরকে ছোট্ট করে একটা ফাইলকে কিভাবে লোড করতে হয়, কিভাবে এটাকে একদম মানে মাঝখানের যে ট্রান্সফরমেশন ডাটা ক্লিনিংটা, এটাকে আমি স্কিপ করে আমি ডিরেক্টলি যাব, মানে এমন একটা ফাইল নিব যেখানে আসলে ডাটা ক্লিনিং করতে হবে না, ঠিক আছে। তো আজকের আমি ডাটা ক্লিনিংটা খুব একটা বেশি, আমি ডাটা ক্লিনিংটা একদমই দেখাচ্ছি না আর কি, হ্যাঁ। আজকের আমি কিছু থিওরিটিক্যাল আরো কিছু নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা যেন রিলেট করতে পারেন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর সাথে, ঠিক আছে। তো আমি গেট ডেটায় যাব, আমারটা যেহেতু সিএসবি, আমি মোরে যাব, আমি অলে গিয়ে সিএসবিটা পাচ্ছি, আমি সিএসবিটা ক্লিক করলাম, কানেক্ট করব। এখন কানেক্ট করার জন্য আমি দেখব যে এটা কোথায় আছে। সে ধরেন যে আমার কাছে মনে হয় যে সবচাইতে বেশি ক্লিনড ডেটা যদি হয় এটা ক্যালেন্ডার লুকআপ হইতে পারে, ঠিক আছে। তো আমি ক্যালেন্ডার লুকআপটা নিলাম। এখন আমি যেটা আসতেছে এটা কিন্তু ডাটা এক্সট্রাক্ট হচ্ছে, এটা হলো যে আমি এখন কোন পর্যায়ে আছি? ডাটা এক্সট্রাকশন পর্যায়ে আছে, এটা আমার ডাটাটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে বলেন তো দেখি? না, ইটিএল, 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 এটা অবশ্যই মনে রাখবেন, হ্যাঁ। ইটিএল, ই হলো কি এক্সট্রাক্ট, আমার ডাটাটা এক্সট্রাক্ট হইলো। টি দিয়ে কি হয়? ট্রান্সফর্ম। তার মানে কি এখন আমাকে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম মানে কি? ট্রান্সফর্ম মানে হলো যে ডাটাটার ভিতরে যদি কোনো ভুল আছে কি নাই, যদি ভুল থাকে ডাটাগুলোকে ক্লিনিং করা, দেন সবকিছু করা শেষ, দেন লোড করা, ঠিক আছে। তো আমি এখন ট্রান্সফর্ম ডাটায় ক্লিক করব, ঠিক আছে। ট্রান্সফর্ম ডাটায় যাব। এখন ট্রান্সফর্ম ডাটায় আসলে দেখেন যে উপরে পাওয়ার কোয়েরি এডিটর লেখা আছে, দেখতে পাচ্ছেন পাওয়ার কোয়েরি এডিটর? তার মানে কি? তার মানে হইলো যে আমার ইটিএল প্রসেসের একমাত্র টুলটা হইলো কি? পাওয়ার কোয়েরি, ঠিক আছে। আমরা ওয়ার্ল্ডের অনেক ধরনের বিজনেস ইন্টেলিজেন্স টুলের দেখা পাবো, সেটা হতে পারে লুকার স্টুডিও, সেটা হতে পারে ট্যাবলিও, সেটা হতে পারে পাইথন, সেটা হতে পারে আর প্রোগ্রামিং, ঠিক আছে। বাট এমন কোন টুল নাই যেটার সাথে বাই ডিফল্ট ভাবে কোনো একটা ইটিএল টুল অ্যাড করা আছে। তো আমাদের এখানে এটা একটা সুবিধা যে পাওয়ার কোয়েরিটা পাওয়ার বি এর সাথে সংযুক্ত আছে, এবং এটা এক্সেলের সাথেও কিন্তু আছে, আমরা কিন্তু খেয়াল করি নাই, ঠিক আছে। এক্সেলের সাথে কিন্তু এটা আছে। আমি যদি আপনাদেরকে এক্সেল পড়াইতাম তাহলে আমি হয়তো আপনাদেরকে দেখাইতাম, ঠিক আছে। তো এইখানে দেখেন যে আমার এই ডেটটা আছে, হ্যাঁ। এই ডেটের ভিতরে ভুল আছে কি নাই এটা আমি জানবো কিভাবে?
এই ভিউতে যাব, কলাম কোয়ালিটিটা সাধারণত অনেকে দেখাবে না, তো আমি ভিউ থেকে কলাম কোয়ালিটিটাকে অন করলে আমি দেখতে পাবো। এখন এখন এটা কিন্তু সঠিক না, ঠিক আছে? কেন সঠিক না? কারণ আমার এটা কলাম প্রোফাইলিং বেসড অন টপ 1000 রোজ দেখাচ্ছে। এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? তো এইখানে এই জিনিসটা দেখানোর কারণে এটা সঠিক না। কেন? কারণ 1000 রো এর পরে 1001 নাম্বার রো, এটাও তো ভুল হইতে পারে, তাই না? তো ওইটা কিভাবে আইডেন্টিফাই করবো আমরা? সেজন্য আমরা যদি কোনো একটা টেবিলকে যখন ট্রান্সফর্ম করে থাকি, তখন আমরা এটার উপরে ক্লিক করে কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডাটা সেট দিব। দেন আমরা দেখবো যে আমাদের এখানে ডাটাগুলো কি ভ্যালিড দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে নাকি এমটি দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে আমার এই টেবিলটাতে কোনো ইরর দেখাচ্ছে না, তারপরেও আমি কিছু ক্লিনিং করতে চাই। কিরকম ক্লিনিং? আমার নামটা অনেক বেশি লম্বা, আমি শুধুমাত্র ক্যালেন্ডার লুকআপ পর্যন্ত রাখতে চাচ্ছি, ঠিক আছে? আমি ধরেন যে একটা এন্টার দিব না, ঠিক আছে, হয়ে গেছে আমারটা, ঠিক আছে, এটা ক্যালেন্ডার লুকআপ হয়ে গেছে। এখন আমরা আসি যে এই যে পাওয়ার কোয়েরি টুলে কি কি সুবিধা আছে। আমি যদি হোমে আসি, দেখেন আমি চাইলে এখান থেকেও ডিরেক্টলি কানেক্ট করতে পারি আরেকটা আরেকটা ফাইল, ঠিক আছে? সে ধরুন যে এই ধরনের ফাইল যদি আরেকটা আছে কি, আমি সে ধরুন যে টেরিটরি লুকআপকে অ্যাড করি, ঠিক আছে? এটাতেও কোনো ভুল থাকে না আর কি, ঠিক আছে? এটাও ট্রান্সফরমেশন আসবে ডিরেক্টলি, ওকে, ঠিক আছে? এখন এই যে ক্যালেন্ডার লুকআপ এটা আসলো, তারপরে দেখেন যে এখানে রো রিমুভ করা, এই জিনিসগুলো আমি দেখাবো। তারপর ট্রান্সফরমেশনে হলো যে কি, আমরা কোনো ডেটাকে যদি ট্রান্সফর্ম করতে চাই, যদি সে ধরেন যে এটা যদি না পাই, সে ধরেন যে ডেটটাকে যদি সে যদি বুঝতে না পারে, তো তাহলে কি এটা প্রথম রো, তাই না? তো প্রথম রোটা যদি সে যদি বুঝতে না পারে এটা হেডার কিনা, তাহলে আমি কি দিব, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম আর কি, তো এই ধরনের কাজগুলো করা যায়। তারপর এজ থেকে তারপর ডে থেকে এজ, মানে ধরেন যে আমার এখানে 10,000টা দিন আছে, 10,000টা দিন সমান আমার কি ইয়ার হবে, কোন বছরের সে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো করা, বের করা, জন্মদিন থেকে কিভাবে এজ বের করা যায়, এই জিনিসগুলো আমরা করতে পারি এখানে। অ্যাড কলামের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে আমরা নতুন কলাম অ্যাড করি, ঠিক আছে, নতুন কিছু বের করা, ঠিক আছে? তারপর ভিউ আছে, এখানে ভিউতে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই যে আমাদের কলামে কি কোনো ডিস্ট্রিবিউশন আছে কিনা, কোনো কোনো ভুল আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, আমি এই জিনিসগুলো চেক করতে পারি, ঠিক আছে? তো আমরা মূলত কলাম কোয়ালিটিটাই এনাফ বলে আমি মনে করে থাকি, ঠিক আছে? তারপরে আমি নেক্সট যেটা লোড দিয়েছি এটার ভিতরে প্রত্যেকটা চেক করব, ঠিক আছে? এবং এই ক্যালেন্ডার লুকআপের কিন্তু দেখেন এই ডাটা টাইপটা কিন্তু ডেট। আমাদের প্রত্যেকটা টেবিলেরই একটা কি থাকে, ডাটা টাইপ থাকে, প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা কলামে। তো এই টেবিলের ডাটা টাইপটা কি, ডেট, ঠিক আছে? এখন আমি অ্যাডভেঞ্চার বক্সে আছি, সেলসের টেরিটরি কি, এটা সাধারণত নাম্বারই হবে, তাই না? সেজন্য এটা হোল নাম্বার দিছে। তারপর এটা কি, টেক্সট টাইপের ডাটা, টেক্সট টাইপের ডাটা হওয়ার কারণে এটা এবিসি হয়েছে, ঠিক আছে, এবিসি। তারপর এটা দেখেন টেক্সট টাইপের। আচ্ছা, সাকিব ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, সো আজকে এটা আমাদের সেকেন্ড ক্লাস, আর আমাদের এটি প্রি ক্লাস। তো আপনাদের মধ্যে যারা এনরোল করেছেন তো করেছেনই, ক্লাসগুলো আপনারা রেগুলারলি করবেন এবং আপনাদের যে ইমেলে গুগল ক্লাসরুমের লিঙ্কটা দেওয়া হয়েছিল, দ্যাট মিনস আপনারা যেদিন এনরোল করেছেন, পেমেন্ট দিয়েছেন, ওই দিনই আপনাদেরকে ওই দিন রাতে অথবা তার পরের দিন দুপুরের মধ্যে ইমেল করা হয়েছিল, যেখানে আমাদের একটা পেইড লিংক দেওয়া আছে গুগল ক্লাসরুম। সো আমি দেখলাম যে আমাদের টিম থেকে বললো যে এখনো অনেকে জয়েন করেন নাই, তো একটু দ্রুত জয়েন করে ফেলবেন, নাহলে দেখা যাবে যে পরে লিঙ্কটা একটু ইনভ্যালিড হয়ে যায়। তো গুগল ক্লাসরুমে দেখা যায় 1-2 দিন পরে ঢুকতে গেলে লিঙ্কটা ইনভ্যালিড দেখায়, তো এখনই জয়েন করে ফেলবেন। আর যারা এখনো জয়েন করেন নাই, আপনারা জানেন যে আমাদের এনরোলমেন্ট নেক্সট ক্লাস পর্যন্ত, দ্যাট মিনস আপনার 5 তারিখ বুধবার পর্যন্ত আছে। সো এটা আমরা 7 তারিখ পর্যন্ত নিয়ে যাব, শুক্রবার পর্যন্ত। তো শুক্রবারের মধ্যে যারা যারা এনরোল করার করে ফেলবেন। এখন পর্যন্ত 10 জন এনরোল করছেন, তো আমরা হয়তো আর সর্বোচ্চ 8-9 জন, 20 জনের মধ্যে রাখার চেষ্টা করব। তো 2-3 জন যারা আমাদেরকে বলেছেন যে আপনাদের মাসের শুরুতে বা হচ্ছে স্যালারি আসলে আপনারা জয়েন করবেন, এরকম কয়েকজন আমাকে পার্সোনালি 2 একজন বলেছেন। সো তাদের জন্য এটা কিছুটা হচ্ছেই আমরা চেষ্টা করবো যে কনসিডার করার। তো আপনারা চাইলে হচ্ছে 7-8 তারিখের দিকে ভর্তি হতে পারেন, বাট এর বেশি আসলে আমরা দেরি করব না। তো এটা বলার জন্য আর কি। আর এমনিতে কোর্সের প্রিভিয়াস গত যে ফ্রি ক্লাসটা হয়েছিল বা তার আগের সপ্তাহে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছিল, ওগুলোর ভিডিও অলরেডি আপনাদেরকে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন।
আর না হলেও আমাদের পেজে ইনবক্স আমরা দিয়ে দিব। আর আপনারা যারা আমাদের এখানে ফর্ম ফিল আপ করেছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফর্ম ফিল আপ করে থাকলে তখন আমরা আপনাকে আপডেটেড যেই ভিডিওগুলো আছে, লাস্ট ভিডিওগুলো প্লাস আমাদের কোর্সের কিছু ফ্রি মেটেরিয়ালস গুলো আমরা ইমেল করে দিব। এটা থাকবে আর কি। আর আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যারা আছেন তারা তো এই ইনফরমেশনটা আপডেট পেয়ে যাবেন। এর বাইরেও যদি আপনি কোনো জিনিস জানতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আমি অথবা আমার টিম থেকে এহসান অথবা শৈলী আপনাকে রিপ্লাই দেবে। ঠিক আছে, এটার জন্য আর কি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা তাহলে আমাদের আবার একটু পড়ায় চলে আসি। দেখেন আমাদের এখানে লাস্টের এটাও কিন্তু টেক্সট টাইপের, সেজন্য এটা এবিসি টেক্সট, ঠিক আছে। এখন ধরেন যে আমাদের এখানে কিন্তু কতগুলো ডেটা আছে, 10টার মতো ডেটা আছে, ঠিক আছে। তারপরও এখানে দেখেন যে কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডাটা সেট, এটা আপনারা বারবার করে নেবেন, ঠিক আছে। কেন করে নেবেন বলি, কারণ আমরা যেন এই জিনিসটা যেন ভুলে না যায়, ঠিক আছে। তো এটার জন্য আপনার বারবার করে নেবেন, ঠিক আছে। যদি এখানে 10টাও থাকে তারপরও আপনার করে নেবেন, ঠিক আছে। এটা হবে কি আপনার প্র্যাকটিস হবে, যেন আপনি যা ভুলে না যান। তো ভিউতে আসি, ভিউতে হলো যে অ্যাডভান্স এডিটর একটা সেকশন আছে, এটা আমরা সেকেন্ড প্রজেক্টে দেখবো যে এটার মাধ্যমে কি করা যায়, ঠিক আছে। এটা যে কত বড় পাওয়ারফুল একটা এডিটর, এটা আমরা দেখবো এই কি বলে সেকেন্ড প্রজেক্টে, ঠিক আছে। এই প্রজেক্টে এটার কোনো কাজ নাই। তো এখানে টুলসে ডায়াগনোস আছে, স্টার ডায়াগনস্টিক, বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক করতে পারবেন, এই জিনিসটাও আমাদের এখানে আছে, ঠিক আছে। যে যারা বিজনেস অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে আমাদের কত ধরনের অ্যানালাইসিস আছে, 4 ধরনের অ্যানালাইসিস আছে। কি কি? আমরা যখন কোনো একটা কেস স্টাডি রিপোর্ট বানাই তাহলে হয় কি যে প্রথমে যেটা থাকে এটা হলো যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ঠিক আছে। তারপরটা থাকে ডায়াগনস্টিক অ্যানালাইসিস, তারপরটা থাকে হলো প্রেডিক্টিভ অ্যানালাইসিস, তারপরটা থাকে কি প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। তো 2 নম্বর যেটা ডায়াগনস্টিক অ্যানালাইসিস, ঠিক এটার মতোই আমাদের এটা ডায়াগনোস করে থাকে, ঠিক আছে। তো এ তো গেল পাওয়ার কোয়েরি। এখন আমরা নিচের যে সেকেন্ড যে টেবিলটা আছে এটা আমরা একটু শর্ট করে দিব নামটা, ঠিক আছে। জাস্ট এটা শর্ট করে দিলাম। তারপরে আমি জাস্ট এটা এখন ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিলে কি হবে বলেন তো দেখি, এনিওয়ান? ইটিএল এর কত কত নাম্বার ধাপ হবে? 3 নাম্বার ধাপ নাকি, লোড। 3 নম্বর তো আমি এখন ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিচ্ছি। দেখেন এই যে এখানে লোডের একটা অপশন আসবে, হ্যাঁ লোডিং দেখাবে, এই যে লোড দেখাচ্ছে, তাই না? তো লোড দেখাচ্ছে, তো লোড হয়ে গেল। এই যে দেখেন ক্যালেন্ডার লুকআপ ডান দিকে দেখাচ্ছে, ক্যালেন্ডার লুকআপ, টেবিল লুকআপ, আর টেবিলে আমার এই যে দুটো চলে আসছে, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? তো এই জি। জিনিসগুলোই আমাদের এখানে হচ্ছে। তো আমি এটাকে সেভ দিব, দাঁড়ান আমি এটাকে একটু সেভ দিই। আমি ওইখানে রাখবো, আপনাদের ওইখানেই রাখবো। মোর অপশনসে যাই, আর একটু আমি একটু যেন ক্লিয়ার হয় এটা আসলে কই রাখতেছি। এখানে রাখি, ফাইলের নাম দিব অ্যাডভেঞ্চার ওয়ার্কস, এটার নামটা দিব একাডেমি বেচ। আপনাদের বেচটা যেন কত আমি ভুলে গেছি। আচ্ছা আপাতত এইভাবে রাখি, ঠিক আছে। ওকে, আমি এই ফাইলটা আপনাদের ক্লাসরুম যেটা আছে, ক্লাসরুমে আমি একটা ড্রাইভের লিংক দিব, যেখানে আপনারা এই যত ধরনের রিসোর্স আছে সবগুলো রিসোর্স পাবেন। আমি রেগুলার ভাবে কোনো একটা ফাইল সে ধরুন যে আগামীকালকে, 2500 সমস্যা নেই, আমি যদি আগামীকালকে আপনাদেরকে যদি আবার পড়াই, জি 8 হচ্ছে কিছু বলছেন? 2515 2515, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা আসি যে আমি সে ধরেন যে আগামীকালকে যদি একটা প্রজেক্ট পড়াই তাহলে হবে কি যে এই প্রজেক্টটার আপডেট ফাইলটা ওইখানে পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু আসি যে এটা হয়ে গেল। কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, বা আপনারা কি ক্লাস করতে অসুবিধা হয়েছে, বা আপনাদের আরো অন্য কোনো ভাবে কি পড়ানো যাবে কিনা, বা অন্য কোনো স্টাইলে কি পড়াইতে হবে কিনা, আপনারা আমাকে বিভিন্ন ধরনের ফিডব্যাক দিতে পারেন, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চন থাকলেও জিজ্ঞেস করতে পারেন। আর যদি না থাকে আমি আরেকটু আপনাদেরকে পড়াবো, জাস্ট 10 মিনিটস, ঠিক আছে। 10 মিনিটস হলেই হবে আমার, ঠিক আছে। আমি তাহলে প্রজেক্টটা এটা বন্ধ করি, পাওয়ার বিটা, আমি একটু এখানে যাই। আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে স্কিমা সম্পর্কে পড়াইতে পারলে ভালো হয়।
তো আমি ওই দুটো স্কিমা সম্পর্কে একটু আপনাদেরকে পড়াবো। একটা হলো যে কি স্নোফ্লেক স্কিমা, আর একটা হলো যে স্টার স্কিমা। ঠিক আছে, স্নোফ্লেক বলতে কিরকম, কেউ কি একটু জানেন যে স্নোফ্লেক দেখতে কিরকম? দেখেন, স্নোফ্লেক দেখতে অনেকটা এই ধরনের না? ছবিটা কি দেখা যাচ্ছে? সে ধরুন যে আমি যদি আরেকটু ইয়া করি, যে এই জিনিসটা যদি দেখাই, তো এটাকে একটু বড় করি, না এটা বড় করলে আরো ছোট হয়ে যায়। ওকে, আমাদের স্নোফ্লেকে দেখেন যে ভিতরে একটা একটা কেন্দ্রবিন্দু আছে, তাই না? এই কেন্দ্রবিন্দু থেকে আমাদের এটা কোথায় গেছে? এই সাইডে গেছে, এই সাইডে গেছে, এই সাইডে গেছে, এই সাইডে গেছে, এই সাইডে গেছে। ঠিক আছে, তার মানে আমার স্নোফ্লেক স্কিমা বলতে বোঝানো হচ্ছে, যদি আমার কোনো একটা ডাটা মডেল থাকে, ওই মডেলে মাঝখানে একটা কেন্দ্রবিন্দুতে একটা টেবিল থাকবে, যেটা আসলে সব টেবিলের সাথে সংযুক্ত থাকবে। ঠিক আছে, এই টেবিলগুলোর সাথে সংযুক্ত থাকবে। ঠিক আছে, বা ওই টেবিলগুলো একটা আরেকটার সাথে সংযুক্ত হবে না, সে ডিরেক্টলি কেন্দ্রবিন্দুর সাথে যুক্ত হবে। ঠিক আছে, তো আমি যদি চিন্তা করি যে আমার সেলসের ডাটায় সবচেয়ে বেশি ফরেন কি আছে, তাই না? আমার সেলসের এই ডাটাতে সবচেয়ে বেশি ফরেন কি আছে, যদি আমি যদি চিন্তা করি আমার এই টেবিলগুলো যদি সবগুলো যদি ওই টেবিলে যুক্ত হয়, তাহলে আমার কেন্দ্রবিন্দু টেবিল কোনটা হবে? আমার এই সেলসের ডাটাগুলো হবে, তাই না? আমি কি রিলেট করতে পারতেছি? তো এই যে এই ডাটাটা, এই মাঝখানে যেটা থাকে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা সেন্টার টেবিল বলি না কিন্তু, হ্যাঁ, এটাকে আমরা বলি ফ্যাক্ট টেবিল। এটাকে কি বলে দেখি? ফ্যাক্ট টেবিল বা ফ্যাক্ট ডাইমেনশনাল টেবিল বলে থাকি আমরা। ঠিক আছে, যেটার সাথে কানেক্টেড থাকে অনেকগুলা টেবিল, বা ক্যারেক্টারিস্টিক্সটা এমন যে বাকি যে টেবিলগুলো আমাদের ফ্যাক্ট টেবিলের সাথে কানেক্টেড থাকে, ওই টেবিলগুলা আবার তারা নিজেদের নিজেদের ভিতরে কানেকশন করতে পারে না। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই ধরনের যদি কোনো একটা ডেটাবেজের মডেল নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে ভাইয়া আরেকটু রিপিট করবেন? আচ্ছা, আমাদের স্নোফ্লেকটা দেখে মনে হচ্ছে না এখানে একটা কেন্দ্র আছে, এবং এই কেন্দ্রের সাথে আমাদের 3 থেকে 6টা কি আছে? পাতা যুক্ত আছে বা শাখা যুক্ত আছে, তাই তো? তো আমাদের এই টেবিলটা, আমি যদি বলি যে আমাদের একটা কেন্দ্রবিন্দু একটা আছে, তাই না? এই কেন্দ্রবিন্দুর সাথে অনেকগুলা ধরেন যে গাছের পাতা যুক্ত আছে বা শাখা যুক্ত আছে। তো এই শাখাগুলো কিন্তু একটা শাখা আরেকটা শাখার সাথে কিন্তু কানেক্টেড না, একটা শাখার সাথে আরেকটা শাখা কানেক্টেড না। দেখা যাচ্ছে না একটা শাখার সাথে কি আরেকটা শাখার কি কানেক্টেড আছে? কানেক্টেড নাই। তারা ডিরেক্টলি কার সাথে কানেক্টেড? না। সেন্টার পয়েন্ট, মানে সেন্টার পয়েন্টের সাথে কানেক্টেড আছে। তো সিমিলার ওয়েতে আমাদের কিছু ডাটা মডেল আছে, সিমিলার ওয়েতে আমাদের কিছু ডেটাবেজ আছে, যাদের ভিতরে একটা সেন্টার টেবিল থাকে, এবং ওই সেন্টার টেবিলের সাথে সবগুলো টেবিল যুক্ত থাকে, এবং যে টেবিলগুলো যুক্ত থাকে ওই টেবিলগুলো আবার তাদের নিজেদের ভিতরে যুক্ত করতে পারে না, তাদের নিজেদের ভিতরে কোনো কানেকশন করতে পারে না। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমার এই সেলসের ডাটাটা, আমি যদি এই সেলসের ডাটায় ঢুকি, দেখেন যে আমার এখানে প্রোডাক্ট কি আছে। এই প্রোডাক্ট কিটা কোথায় যুক্ত আছে? প্রোডাক্ট টেবিল থেকে আসছে, তাই না? কাস্টমার কিটা কাস্টমার টেবিল থেকে যুক্ত আছে। টেরিটরি কিটা টেরিটরি কি এর সাথে যুক্ত আছে, তাই না? তার মানে আমি যদি চিন্তা করি এই টেবিলটার সাথে যদি ওই 3টা টেবিলে কানেকশন করি, তাহলে এই টেবিলটা আমার কি হবে? এই টেবিলটা আমার সেন্টার টেবিল হবে না? এই টেবিলটা আমার সেন্টার টেবিল হবে। তার মানে এই টেবিলটা যদি আমার সেন্টার টেবিল হয়, তার মানে এই টেবিলটাতে ফরেন কি গুলো সবগুলো যুক্ত আছে। তার মানে আপনারা এই জিনিসটা ধরে নেন, ফ্যাক্ট টেবিল হলো যে এমন একটা টেবিল, বা সেন্টার টেবিল এমন একটা টেবিল, যে টেবিলে সবগুলো টেবিল কানেকশন থাকে কিসের মাধ্যমে? ফরেন কি এর মাধ্যমে। ঠিক আছে, আর বাকি এই টেবিলগুলো ওকে। প্রাইমারি কি আছে। ঠিক আছে, তো আমার এই ফ্যাক্ট টেবিলটা, আমি যেটাকে সেন্টার টেবিল বলতেছি, সেন্টার টেবিল বলতে কিছু নাই। ঠিক আছে, জাস্ট আপনারা যেন বুঝেন ওই সুবিধাতে বলছে। এটার নামটা কি? এটার নামটা হলো ফ্যাক্ট টেবিল, বা আমরা এটাকে বলে থাকি ফ্যাক্ট ডাইমেনশনাল টেবিল বলে থাকি। ঠিক আছে, তো বোঝা গেল বিষয়টা? এখন এটা একটা টেবিলের সিনারিও। আমি যদি এখন স্নোফ্লেক স্কিমা দেখাই, তাহলে কি ধরনের হয় একটু দেখি। উম, এই যে, না এটা না, এটা এটা হ্যাঁ, এটা স্নোফ্লেক স্কিমা। ঠিক আছে, এটা স্নোফ্লেক স্কিমা। এই যে এখানে ডাইমেনশন টেবিল দেখতেছেন না? ডাইমেনশন বলতে প্রত্যেকটা টেবিলকে ডাইমেনশন বলে। আমি তো এটা আপনাদেরকে বললামই, এই পাইথনে আমরা পড়াই। ঠিক আছে, আবার স্কিমাও বলা হয়। ঠিক আছে,
এই যে এখানে স্টার স্কিমা বা স্নোফ্লেক স্কিমা লেখা দেখতে পাচ্ছেন না, ঠিক এরকম। তো দেখেন যে এটা একটা মাঝখানে যেটা টেবিলটা, এটা কিন্তু ফ্যাক্ট টেবিল, ঠিক আছে। এই টেবিলটা প্রত্যেকটা টেবিলের সাথে কানেকশন আছে, বাট এই ডাইমেনশনাল টেবিলগুলো একটা আরেকটার সাথে কানেকশন নাই। তো আমরা যদি এই ধরনের কোনো একটা সিনারিও যদি দেখতে পাই আমাদের এই ডাটা মডেলিং, পাওয়ার বিআই একটা ডাটা মডেল ভিউ আছে না, ওই মডেল ভিউতে যদি এই ধরনের কোনো সিনারিও দেখতে পাই, তাহলে আমরা ধরে নিব যে আমরা কোন ধরনের স্কিমা নিয়ে কাজ করতেছি। কেউ বলতে পারবেন কোন স্নোফ্লেক স্কিমা নিয়ে? ঠিক আছে, এখন আসি স্টার স্কিমা। আমি যদি স্নোফ্লেকের বদলে স্টার স্কিমা লিখি, ওকে, আচ্ছা আমি কি ভুল পড়াইলাম কিনা আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছে, আর একটু এখানে একটু যাই তো, দাঁড়ান, আমি কি উল্টাটা পড়াইলাম কিনা, কনফিউজ হয়ে গেলাম। ছবি কই, ছবি দিয়ে তাড়াতাড়ি বোঝানো যায় না। স্নোফ্লেক আমি ভুল বুঝাইছি, আমি সেজন্য কনফিউজ যে স্টার স্কিমা স্নোফ্লেকে দেখেন যে স্নোফ্লেকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে স্নোফ্লেকে কিন্তু আবার শাখা প্রশাখা আছে, তাই না? এই যে দেখছেন স্নোফ্লেকে শাখা প্রশাখা আছে, তো এই শাখাগুলো কিন্তু আবার ছোট ছোট টেবিল যুক্ত আছে, ঠিক ঠিক আছে। স্টার স্কিমা হলো যে আমি যেটা বলছি এটা স্টার স্কিমা, যেটা হলো যে ফ্যাক্ট টেবিল, এই ফ্যাক্ট টেবিলের সাথে কোনো টেবিল মানে যে ডাইমেনশনাল টেবিলগুলো যুক্ত থাকে, এই টেবিলগুলো কানেক্ট মানে তাদের নিজেদের ভিতরে কানেকশন রাখে না আর কি, ঠিক আছে। বা স্নোফ্লেক স্কিমাটা হলো যে এমন একটা টেবিল যেটার একটা ফ্যাক্ট টেবিল আছে, এবং ওই ফ্যাক্ট টেবিলের সাথে অনেকগুলো ডাইমেনশনাল টেবিল আছে, ওই ডাইমেনশনাল টেবিলগুলো আবার সাব ডাইমেনশনাল টেবিলের সাথে যুক্ত আছে, ঠিক আছে। তো এটা হলো যে আমাদের কি স্নোফ্লেক স্কিমা, ঠিক আছে। তো স্নোফ্লেকে যেরকম আমাদের এখানে যে একটা পাতা আছে, এই পাতার সাথে যে শাখা প্রশাখা আছে, এই শাখা প্রশাখা গুলো হলো যে ধরেন যে সাব ডাইমেনশনাল টেবিল। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন বিষয়টা? আর মাঝখানে যেটা থাকবে যেটা সেন্টার টেবিল, ওই সেন্টার টেবিলটা আমার কি ফ্যাক্ট টেবিল, ঠিক আছে। এটা সব ক্ষেত্রে আমি যদি স্নোফ্লেকও ব্যবহার করি এটা ফ্যাক্ট টেবিল হবে, স্টার স্কিমাও যদি ব্যবহার করি এটা ফ্যাক্ট টেবিল হবে, ইনক্লুডিং দিস ডাইমেনশনাল টেবিল। ইভেন দো আমরা এটাকে সাব ডাইমেনশনাল টেবিল বলতেছি, বাট এটা অ্যাকচুয়ালি তার নিজের জন্য এটা সে নিজে একটা ডাইমেনশনাল টেবিল, সে কিন্তু সাব ডাইমেনশনাল না, ঠিক আছে। বাট সে ডিরেক্টলি মেইন টেবিলের সাথে যুক্ত না হওয়ার কারণে, কোনো একটা মেইন টেবিলের সাথে যুক্ত কোনো একটা ডাইমেনশনাল টেবিলের সাথে যুক্ত হওয়ার কারণে সে সাব ডাইমেনশনাল টেবিল হয়েছে। আশরাফুল ভাই, জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে অনেক সময় তো সেন্ট্রাল টেবিল মাল্টিপল টাইমস হতে পারে, যেমন সেলস এর জন্য একটা সেন্ট্রাল সেলস যেটা টেবিলটা, ওইটা একটা সেন্ট্রাল টেবিল। আবার ধরুন যে মার্কেট রিটার্নের জন্য একটা টেবিল, তো সেই মার্কেট রিটার্নের যে টেবিলটা সেটাও তো সেন্ট্রাল টেবিল। তো সেখান থেকে আমরা স্নোপ কিভাবে ইউজ করতেছি? হ্যাঁ অনেকটা এই ধরনের। এখানে কিছু বিষয় আছে, বিষয়টা হলো যে ওয়েট, ক্যারেক্টার ডেটাবেজের ওয়েটের উপরও নির্ভর করে, ঠিক আছে। তো যার ওয়েটটা বেশি, ধরেন যে আপনার সাথে একজন দাঁড়াইলো, ঠিক আছে, সে হলো যে 80 বছর বয়স, আর আপনি হলেন যে যে টকবগে একজন জাস্ট 40 বছরের একজন মানুষ আর কি, হ্যাঁ। তো 40 বছরের একজন ছেলে, তো 40 বছরের একজন ছেলের সাথে যে 80 বছরে যে সে কিন্তু 80 বছরটা বেঁচেছে, তাই না? তো সে 80টা বছরের এক্সপিরিয়েন্স তার কাছে আছে, আপনার কাছে 40 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাই না? তো আপনারও কিন্তু বাচ্চা আছে, তারও কিন্তু বাচ্চা আছে, এবং তার নিজের নাতিপুতিও আছে, তাই না? তো এখন আপনি কাকে বেশি এক্সপিরিয়েন্স বলবেন? ডেফিনেটলি সেই, নাকি? তো দুইজনেরই কিন্তু হায়ারার্কিক্যাল একই রকম, তাই না? একই রকম হায়ারার্কিক্যাল, কিন্তু বাট এক্সপিরিয়েন্সের দিক দিয়ে সে। তো আমাদের এখানে ফ্যাক্ট টেবিল দেখতে অনেক রকমের, সেলসের ডাটা ছাড়াও অন্য আরেকটা টেবিলও আমার ফ্যাক্ট টেবিল হইতেই পারে স্বাভাবিকভাবে, তাই না? বাট এর সাথে সাথে কিছু মানে এমন কিছু টেবিল আছে যারা মানে এর কাছাকাছি, কিন্তু কোনো না কোনো ভাবে ওইটা আসলে ফ্যাক্ট টেবিল হিসেবে ক্যারেক্টারিস্টিক্সটা বিল্ড করছে তাকে। আমার কথাটা বুঝতে পারছেন? এই ধরনের কোন একটা তো মাস্ট বি থাকবে, যেটা হলো যে সেন্টার থাকবে। হতে পারে আপনি যেটা বলছেন, এমন না যে সেলস এর টেবিলটাই আপনার ফ্যাক্ট টেবিল হইতে হবে, বুঝতে পারছেন?
এমন হইতে পারে যে যে টেবিলটা সেলসের ডাটা ছাড়াও অন্য আরেকটা এমন একটা টেবিল হতে পারে যেটা আসলে যেটার উপর নির্ভর করে সবগুলো কেন্দ্রবিন্দু হয়েছে, তো ওইটা ফ্যাক্ট টেবিল হতে পারে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে ভাই? জি জি। জি আর কারো কি কোনো কোয়েশন আছে? এখন আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ইন্টারভিউতে যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দি স্টার স্কিমা অ্যান্ড স্নোফ্লেক স্কিমা অ্যান্ড কখনো কি কাজ করেছো বা আহ, এই স্নোফ্লেক স্কিমা বা স্টার স্কিমা, তখন কি আপনি বলতে পারবেন না আপনি যতগুলো প্রজেক্ট করছেন পাওয়ার বিআই সবগুলো প্রজেক্টই কোনো না কোনো একটা স্কিমার আন্ডারে পড়ছে, তাই না? তো তখন তো আপনি বলতে পারবেন যে আমি এই ধরনের স্কিমা নিয়ে কাজ করছি, এই ধরনের কাজ। ঠিক আছে? তারপরে তারপরে এই অ্যাডভেঞ্চার ওয়ার্কস প্রজেক্টটা এতটাই পপুলার, এটা ইন্টারভিউতে অনেকে জিজ্ঞেস করে যে আপনি পাওয়ার বিআই নিয়ে যে শিখছেন প্রথম কোন প্রজেক্টটা করেছেন, আপনি যখন বলবেন যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস নিয়ে কাজ করেছে, ও আপনি অ্যাডভেঞ্চার ওয়ার্কস নিয়ে কাজ করেছেন, বলেন তো দেখি এটার স্কিমাটা কি, আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? এটা এতটাই পপুলার অ্যাডভেঞ্চার ওয়ার্কস। ঠিক আছে? তো আজকের আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত। কারোর যদি কোনো কোয়েশন থাকে বলতে পারেন। কারো কোনো কোয়েশন আছে? কারোর যদি কোনো কোয়েশন না থাকে, ভাইয়া রেকর্ডিংটা কি কালকের মধ্যে রেকর্ডিং তো আমি আজকের ভিতরে